Okay, now I hope the screen is visible. Please confirm the screen visible কিনা, please confirm. আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, তো আজকে যেটা আমরা এখানে ডিসকাশন করব, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেই ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট টু কনফার্ম আ জোন। মিনিমাম রিকোয়ারমেন্ট টু কনফার্ম আ জোন। যদি আমাদেরকে একটা জোনকে কনফার্ম করতে হয় তো তার মিনিমাম রিকোয়ারমেন্ট কি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আজকের পরে হতে পারে যে আমাদের আগামী দিনে জোন পাওয়ার প্রবাবিলিটি কমে যাবে, কিন্তু যে জোনটা আমরা পাবো যদি সেটা আমাদের এই কনফার্মেশন যেগুলো দেখাবো এখানে, সেই যদি প্যারামিটার যদি মার্ক করে যদি কনফার্ম করি, আমরা মিনিমাম বলেছি নট ম্যাক্সিমাম, ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই কনফার্মেশন দিয়ে পরে সেই জোনে কিন্তু তোমরা ট্রেড অবজার্ভ করতে পারো। কারণ আমি এখনো বলেছি তোমরা ট্রেডিং করবে না, জোনই আমরা ঠিকঠাক মার্ক করছি তো আমরা ট্রেডিং কি করে করবো? তো হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, রাইট? এই জোনটাকে কনফার্ম করবো আমরা কিভাবে? তো এইখানে আমি আগে একটা জিনিস বলি যে আমরা জোনটা কিভাবে মার্ক করছি। আমাদের জোনের মধ্যে স্পষ্ট দুটো লেগ ক্যান্ডেল থাকে। যদি আমি এরকম ধরি, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম একটা রেড ক্যান্ডেল থাকবে, ঠিক আছে? আমাদের জোনে এরকম একটা স্পষ্ট রেড ক্যান্ডেল থাকবে, আর এই জোনের মধ্যে আমার কাছে এখানে একটা বেস ক্যান্ডেল তৈরি হবে। I will have a good base candle which is clear enough to confirm that this is a base candle. আর এরপরে আমার এখানে একটা স্ট্রং লেগ আউট থাকবে, এটা একটা ক্রাইটেরিয়া। আমি ডিমান্ড জোন নিয়ে বোঝাচ্ছি, এরপর আমি সাপ্লাই জোন নিয়ে বোঝাবো। এটা একটা ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমার কাছে, আমার ডায়াগ্রাম কিন্তু প্রথম দিন থেকে একদমই চেঞ্জ হয়নি, ঠিক আছে? যে আমার কাছে আবার এরকম একটা লেগ ক্যান্ডেল থাকবে। লেগ ক্যান্ডেল কেন বলছি, হোয়াট ডু মিন বাই লেগ ক্যান্ডেল? যে একটা লেগ, দেখো এটাকে লেগ বলবো না, এটা আমার বেস ক্যান্ডেল বলবো। লেগ মানে যার বডিটা আমার কাছে স্পষ্ট থাকবে, ছোট উইক থাকবে, বড় বডি থাকবে। দিস ইজ গোয়িং টু বি মাই লেগ ক্যান্ডেল। তারপর এখানে আমার কাছে একটা বেস ক্যান্ডেল তৈরি হবে। আই উইল হ্যাভ আ বেস ক্যান্ডেল ওভার হিয়ার, একটা স্পষ্ট বেস ক্যান্ডেল তৈরি হবে। আর এই বেস ক্যান্ডেলটার পরে আবার একটা প্রপার লেগ আউট থাকবে, একটা প্রপার লেগ আউট থাকবে, ঠিক আছে? আই উইল হ্যাভ আ গুড লেগ আউট, এরকম একটা জিনিস আমার কাছে তৈরি হবে। তো এই দুটো স্ট্রাকচারকে যখন আমরা দেখছি, এই দুটো স্ট্রাকচারকে দেখে পরে আমরা কি বললাম, দিস ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ মাই ডিমান্ড জোন। এখানে ডিমান্ড জোনে আমার কাছে কি হবে, যে আমার যে বেস ক্যান্ডেলটা আছে, যদিও এর মার্কিং নিয়ে পরে আরো অ্যাডভান্স ক্লাস হবে পরবর্তীকালে, এখন আমি বলছি আমার যে বেস ক্যান্ডেলটা আছে এর উইক টু উইক আমরা এখন মার্কিং করব। উইক টু উইক মার্কিং মানে কি হচ্ছে, এইটা হয়ে যাবে আমার এন্ট্রি লাইন। আমার এন্ট্রি হচ্ছে এই ওপরের লাইনটা, আর তলার লাইনটা হয়ে যাচ্ছে আমার স্টপ লস। যদি আমার এগেনস্টে প্রাইস যায়, আমার যে ট্রেডটা আমি নিয়েছি তার এগেনস্টে যদি প্রাইস যায়, তাহলে এটা হবে আমার স্টপ লস। উইক টু উইক মার্কিং হবে। সিমিলারলি এইখানেও আমি কি বলছি, আমার উইক টু উইক মার্কিং হবে। মার্কিং এর অনেকগুলো ধরন আছে, সেই ধরনগুলো আমি আগামী দিনে ক্লাসে ডিসকাশন করব। কখনো উইক টু উইক হবে, কখনো বডি টু উইক হবে, হুম, সেগুলো আমরা পরবর্তীকালে ডিসকাস করবো। বাট ইজি মার্কিং হিসেবে বলছি, ইজি মার্কিং হিসেবে বলছি যে এটা আমার এন্ট্রি হবে, অ্যান্ড দিস ইজ গোয়িং টু অ্যাক্ট অ্যাজ মাই স্টপ লস। এটা আমার কি হবে, স্টপ লস হবে। তো এইখানে এই যে ক্যান্ডেলটা আমরা এখানে পড়লাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে ক্যান্ডেল আছে এখানে। আমি এবার এখানে খুব বড় বড় করে কিছু জিনিস লিখবো, খাতা পেন রেডি থাকো, লিখতে হবে। এখানে আমি কি কি লিখছি, এখানে আমি কি কি লিখছি, যে আমার একটা লেগ ক্যান্ডেল থাকবে। এই লেগ ক্যান্ডেলের আন্ডারে, এই লেগ ক্যান্ডেলের
পরে আমার একটা বেস ক্যান্ডেল থাকবে, আর এই বেস ক্যান্ডেলের পরে আবার আমার কাছে একটা লেগ ক্যান্ডেল থাকবে। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে, রাইট? একটা লেগ ক্যান্ডেল থাকবে, একটা বেস ক্যান্ডেল থাকবে, তারপর একটা লেগ ক্যান্ডেল থাকবে। আমি এখানে কিছু টার্ম ইউজ করব। যে লেগ ক্যান্ডেলটা আছে, দিস ক্যান বি অলসো কল্ড ইটস আ ফিল্ড ক্যান্ডেল, মানে ক্যান্ডেলের বডিটা পুরো ফিল্ড হয়েছে। লেগ কেন বলছি, কারণ এর বডিটা পুরো ফিল্ড হয়েছে। আমি আসছি এখানে। একটা ফিল্ড ক্যান্ডেল আছে, সরি, একটা ফিল্ড ক্যান্ডেল আছে, তারপর একটা আনফিল্ড ক্যান্ডেল আছে। বেস ক্যান্ডেলটাকে আমরা ফিল্ড ক্যান্ডেল বলছি না, কারণ ওখানে আমাদের প্রাইসের লড়াই হয়েছিল। বায়ারও লড়াই করেছে, সেলারও লড়াই করেছে। রিমেম্বার দ্য সেকেন্ড ক্লাস অর থার্ড ক্লাস দ্যাট আই হ্যাভ টট ইউ, যে প্রাইস যদি মুভমেন্ট না করে তাহলে সেখানে একটা বেস ক্যান্ডেল মতন তৈরি হবে। প্রাইস মুভমেন্ট হয়নি ওখানে, ঠিক আছে, বডি তৈরি হতে পারেনি। তো দিস ইউ মে কল আনফিল্ড ক্যান্ডেল। আর এই আনফিল্ড ক্যান্ডেলটার পরে আবার আমার কাছে একটা ফিল্ড ক্যান্ডেল থাকবে। তাহলে যে লেগ ক্যান্ডেল আছে ওটা আমার ফিল্ড ক্যান্ডেল, বেস ক্যান্ডেলটা হচ্ছে আনফিল্ড ক্যান্ডেল, আবার যে লেগ ক্যান্ডেলটা হচ্ছে ওটা আমাদের ফিল্ড ক্যান্ডেল। তোমরা যখন পরবর্তীকালে একটা সময় আসবেই, এখন আমি দেখতে বারণ করেছি কিছুদিন, তারপরে আমি পারমিশন দিয়ে দেবো যে এবার তোমরা যা খুশি দেখো। যখন তোমরা ইউটিউবে ভিডিও দেখবে তখন এখানে আর একটা টার্ম পাবে, সেটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স, BALANC, ব্যালেন্স, ইমব্যালেন্স, ব্যালেন্স, ইমব্যালেন্স, অ্যান্ড দেন ব্যালেন্স। কি বুঝলে এখানে? কিছুই বুঝোনি তো? ব্যালেন্স, ইমব্যালেন্স, ব্যালেন্স বুঝিয়েছিলাম তো, খুব ভালো। আবার আজকে এখানে বোঝাবো। এই যে আমি এখানে জিনিসটা নিয়ে এলাম, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? হোয়াট উই ক্যান সি ওভার হিয়ার, জাস্ট হোল্ড অন। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এই যে দুটো ডায়াগ্রাম আমরা এখানে করেছি, আমি এখানে বলতে পারি এই দুটো ডায়াগ্রামের মধ্যে এটা আমার লেগ ক্যান্ডেল, এটা আমার বেস ক্যান্ডেল, এটা আমার লেগ ক্যান্ডেল, লেগ বেস লেগ। এখানেও এটা আমার লেগ ক্যান্ডেল, বডি অনেকটা বড় আছে। দিস ইজ মাই বেস ক্যান্ডেল অ্যান্ড দিস ইজ আগেন মাই লেগ ক্যান্ডেল, লেগ বেস লেগ। আর লেগ ক্যান্ডেল আমার কাছে কমপ্লিট একটা ফিল্ড স্ট্রাকচার দেবে, ফিল্ড, আনফিল্ড, কেন বডি তৈরি করতে পারিনি, এবং তারপরে আবার একটা ফিল্ড ক্যান্ডেল, ফিল্ড, আনফিল্ড, ফিল্ড। এটাকেই আমরা বলতে পারি ব্যালেন্স, ইমব্যালেন্স, ব্যালেন্স। ব্যালেন্স কেন বলছি, রিলেট করে দিচ্ছি। এখানে একদম বায়াস ছিল যে এখানে সেলাররা কি করেছে, সেল অর্ডার লাগিয়েছে এবং এই রেড ক্যান্ডেলটা তৈরি করেছে। তো এখানে কি ছিল, দ্য প্রাইস ওয়াজ বায়াস, যে এটা নিচে আসছে, এটা ব্যালেন্স ট্রেড ছিল যে প্রাইস নিচে যাবে। ইমব্যালেন্স কেন, ইমব্যালেন্স এই জন্য কেন এখানে সেলার আর বায়ারদের মধ্যে এমন একটা ফাইট হয়েছে, সেলার আর বায়ারদের মধ্যে এমন একটা ফাইট হয়েছে, তো সেই ফাইটটা প্রাইস মুভমেন্ট করতে দেয়নি বেশি। দুজনেই জিদ ধরে বসেছিল যে এই প্রাইসেও বিক্রি করবে না, বায়াররা বলেছিল অমুক প্রাইসে না পেলে আমি কিনবো না, প্রাইস মুভমেন্ট হয়নি। তো এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। প্রতিটা আনফিল্ড অর্ডার ক্যান্ডেল যেটা থাকবে, আনফিল্ড অর্ডার ক্যান্ডেল, আনফিল্ড অর্ডার ক্যান্ডেল মানে বেস ক্যান্ডেল যেটা থাকবে, সেখানে ইমব্যালেন্স হবেই হবে। এবং তারপরে একটা সময়ের পর বায়াররা কি করেছে, দে হ্যাভ উইন দ্য গেম। এবং যেহেতু আমরা ডিমান্ড জোন নিয়ে দেখছি, এটা আমরা সাপ্লাই জোনের ক্ষেত্রে এটাকে আমরা রিলেট করতে পারি। তো এখানে কি হচ্ছে, ঠিক এর উল্টোটা হয়ে যাবে সাপ্লাই জোনে। এখানে কি হচ্ছে যে আমার এখানে একদম ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, যে আলটিমেটলি বায়াররা প্রাইসটাকে ওপরে নিয়ে চলে গেছে, সেলার হ্যাজ লুজ দ্য গেম। তো এখানে অলরেডি একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছিল, এবার বায়ার ইজ গোয়িং টু উইন দ্য গেম, ওয়ান সাইডেড গেম হয়ে গেছিল। এখানেও আমরা যদি দেখি বায়াররা প্রাইসটাকে ওপরে নিয়ে চলে গেছে, ওয়ান সাইডেড গেম এখানে করে দিয়েছে। তো দিস ইমব্যালেন্স এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রেড। এই ইমব্যালেন্স এরিয়াটা আমাদের ম্যাগনেটের মতন কাজ করে, আমি আগেও বলেছি, দিস ওয়ার্কস লাইক এ ম্যাগনেট। প্রাইসকে এখানে আসতেই হবে, দিস ইমব্যালেন্স এরিয়া ওয়ার্কস লাইক আ ম্যাগনেট, এবং প্রাইসকে এখানে আসতেই হবে। প্রাইস যেখানে দেখো আমাদের প্রত্যেকবার প্রাইসকে যখনই আসবে, প্রাইসের এই ডিমান্ড জোনে ও প্রাইসকে হিট করতে হবে, এই ম্যাগনেটে আসতে হবে, তারপর প্রাইসকে এখান থেকে রিভার্সাল নিতে হবে। প্রচুর এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা যখন এখানে কথা বলি, এই জোনটা আমাদের এরকম যদি জোন হয়, দিস ইজ গোইং টু বি হানি ডিমান্ড জোন ফর আস। তো এখানে যখন আমরা কথা বলি, এখানে আমরা কিভাবে কথা বলি, যে যদি এটা বেস ক্যান্ডেলের পেছনে যে ক্যান্ডেলটা আছে এটাকে আমরা বলি লেগ ক্যান্ডেল, এটাকে বলি আমরা লেগ ইন, উই কল দিস লেগ ইন, উই কল দিস আ বেস ক্যান্ডেল। আর বেস ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা আছে, উই কল দিস লেগ আউট। কি বলা হয়, লেগ আউট। এটাকে আমরা লেগ ইন বলি, এটাকে আমরা লেগ আউট বলি। সিমিলারলি যদি আমার এরকম একটা জোন তৈরি হয়, ঠিক আছে, র্যালি, বেস র্যালি,
তাহলে এইখানে এই ক্যান্ডেলটা হচ্ছে আমার লেগ ইন, আর এই ক্যান্ডেলটা হচ্ছে কি আমার কাছে লেগ আউট। ঠিক আছে, দিস ইজ মাই লেগ আউট। তো তোমরা যখন জোন মার্ক করবে, এবার থেকে আমি বলবো যে লেগ ইনটা আমার কাছে ঠিক হচ্ছে না, লেগ আউটটা আমার কাছে ঠিক হচ্ছে না, তো তোমাদেরকে বুঝে নিতে হবে লেগ ইন আর লেগ আউট কি করে। তো বেস ক্যান্ডেল তো আমি এখানে বলে দিলাম, বেস ক্যান্ডেল ম্যাগনেটের মধ্যে কাজ করে, এবং যেখানে ইমব্যালেন্স আছে ওই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য প্রাইস দ্বিতীয়বার আসে। স্টক মার্কেটে কি হয়, যেখানে ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, ইমব্যালেন্স অনেকগুলো কারণে ক্রিয়েট হয়, এখন আমরা এটা করছি, এটার উপরেই আমরা ফোকাস করে আমরা এখন থাকবো। আর একটা আরো একটা রিজন হয় ইমব্যালেন্স ক্রিয়েট হওয়ার, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। তো যেখানে ইমব্যালেন্স হবে প্রাইস ওই ইমব্যালেন্স এরিয়াতে আসবে, আর প্রাইস আসে কেন, ওটাকে ব্যালেন্স করার জন্য আসে। সেটা কি ব্যালেন্স করে, আইদার ওখানে পেন্ডিং অর্ডার পড়ে গেছে, কিছু একটা আছে ওখানে, ঠিক আছে, দেয়ার ইজ সামথিং, ওয়েদার দ্য প্রাইস ইজ ভেরি মাচ, ইটস আ ডিসকাউন্ট এরিয়া। যদি প্রাইসটা ডিসকাউন্ট এরিয়া হয় মানে আলটিমেটলি বায়ার আর নেই, তো প্রাইসকে ওখানে আসতে হবে, ডিসকাউন্ট এরিয়া না এলে আর, তবে নইলে স্টকের মুভমেন্ট হবে না। প্রাইস এতটা উপরে চলে গেছে, বায়ার আর নেই, বায়াররা বুঝতে পারছে প্রাইস অনেক মানে ইনফ্লেটেড হয়ে গেছে, যতটা প্রাইস নয় ওভার প্রাইস হয়ে গেছে, তো বায়ার আর মার্কেট থেকে সরে গেছে। আমার তোমার বাই করার জন্য স্টক মার্কেটে ক্যান্ডেল নড়ে না, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ইনস্টিটিউশনরা আর কোথাও এন্ট্রি নিচ্ছে না, তো প্রাইস হ্যাজ টু কাম টু দ্য ডিসকাউন্ট এরিয়া, আবার যখন ওখানে আসবে আবার ইনস্টিটিউশনরা সেই ডিসকাউন্ট এরিয়াতে এন্ট্রি করে প্রাইসকে ওপরে নিয়ে পড়ে যাবে। ক্লিয়ার? এইবারে এইবারে এইখানে আমি এখানে কিছু কথা বলবো, এই লেগ ইন লেগ আউট বেস ক্যান্ডেল এই জায়গাগুলোতে নিয়ে পড়ে আমি এখানে কিছু কথা বলবো। শিওর শিওর শিওর, বলো বলো। এই রেড, এইটা বলছে রেড ক্যান্ডেলটা, দেখো দুটো প্যাটার্নের মধ্যে আলাদা আছে, ঠিক আছে, বোথ দ্য প্যাটার্নস আর ডিফারেন্ট, হিয়ার বোথ দ্য ডায়াগ্রাম আর ডিফারেন্ট। ঠিক আছে, কারণ এই যে আমাদের ডিমান্ড জোনটা হয়েছে, আমি আজকে এখানে বলেই রাখছি, এই যে ডিমান্ড জোনটা আমাদের এখানে হয়েছে, দিস ডিমান্ড জোন হ্যাজ বিন ক্রিয়েটেড থ্রু পিভট, এটাকে আমরা পিভট বলি, এই স্ট্রাকচারটাকে পিভট বলি। আর এই ডিমান্ড জোনটা যেখানে ক্রিয়েট হয়েছে এটাকে আমরা বলি গ্যাপ। তো পিভট আর গ্যাপ ভেরি সুন আমরা ডিসকাস করবো, হোয়াট ইজ পিভট, হোয়াট ইজ গ্যাপ। এখন ডিসকাস করছি না মানে যে তোমরা জোন বুঝতে পারবে না তা কিন্তু নয়। তো এটা এবার মনে হবে যে এটা না জানলে আমরা জোন মার্ক করতে পারবো না, না, এটা না জানলেও জোন মার্ক করা যাবে। তো পিভট যখনই হবে, পিভট ওয়েন এভার দেয়ার ইজ গোয়িং টু বি আ পিভট, তখন এই ক্যান্ডেলটা রেডি হবে, ঠিক আছে। আর যখন গ্যাপ হবে তখন সিমিলার কালারের ক্যান্ডেল হবে, মাঝখানে একটা প্রাইসের ফাইট হবে। ক্লিয়ার? এবারে পিভট আর গ্যাপ নিয়ে পরে এখানে আমি কথা বলবো। তো এখানে আমি কি বলছিলাম, যে আমার একটা ক্যান্ডেল এখানে হচ্ছে উইচ ইজ মাই লেগিন ক্যান্ডেল। এবার আমি আবার লিখছি খুব ভালো করে, সব থেকে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এখানে বোঝাচ্ছি, যে তোমার কিভাবে স্টপ লস হতে পারে, কি তোমার যদি ক্যান্ডেলের প্যাটার্ন যদি ঠিক না থাকে তাহলে কিভাবে স্টপ লস হবে। লেগিন ক্যান্ডেল, বেস ক্যান্ডেল, ঠিক আছে, অ্যান্ড লেগ আউট ক্যান্ডেল, এই স্ট্রাকচারটি এখানে দেখতে পাচ্ছেন, লেগ ইন বেস লেগ আউট, লেগ ইন বেস লেগ আউট, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে লেগ ইন বেস লেগ আউট, লেগ ইন বেস লেগ আউটই থাকবে। ওই ডায়াগ্রামটা আমি করবো। বেসের কাজ কি, বেসের কাজ হচ্ছে আমি বুঝে গেলাম যে বেস আমাদেরকে কি করছে, বেস ইজ অ্যাক্টিং লাইক আ ম্যাগনেট, আমাদের যে বেস ক্যান্ডেলটা আছে ইট ইজ অ্যাক্টিং লাইক আ ম্যাগনেট, সেটা আমরা এখানে বুঝতে পারছি। লেগ ইন আর লেগ আউটের কাজটা কি, লেগ আউটের কাজ হচ্ছে যে প্রাইস যখন দ্বিতীয়বার ওখানে আসবে, হাউ দ্য প্রাইস ইজ গোয়িং টু রিয়াক্ট, প্রাইস যখন দ্বিতীয়বার ওখানে আসবে হাউ ইট ইজ গোয়িং টু রিয়াক্ট, সেটা আমাকে লেগ আউট ডিফাইন করে দেয়। আমি খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বলছি, খুব ইম্পর্টেন্ট, প্রাইসলেস স্টেটমেন্ট। এই জায়গাটা আজকে এই জায়গাটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, ব্রেনে একদম এটাকে একদম প্রিন্ট করে নিতে হবে ব্রেনে, যে কথাটা বলছি। এই জায়গায় আমরা কম্প্রোমাইজ করব না, এই তিনটে ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে গেলে কম্প্রোমাইজ করব না। যখন আমি যখন ট্রেড নিতাম, তো আমি যখন প্রথমে শুরুর দিকে যখন এরকম ক্লিয়ার ক্যান্ডেল পেতাম না, আমি কম্প্রোমাইজ করতাম আমার লেগ ইন বেস আর লেগ আউটে, আর আমি যখন ওখানে কম্প্রোমাইজ করতাম আমার স্টপ লস হতো। তো লেগ আউট ক্যান্ডেল কি করে, লেগ আউট ক্যান্ডেল আমাকে যেটা দেয় দ্যাট ইজ মাই টার্গেট, দ্বিতীয়বার যখন প্রাইস আসবে কত ফাস্ট আমি আমার টার্গেটটা পাবো। মানে আমি যদি ভালো করে বুঝে নাও, দ্বিতীয়বার যখন প্রাইস আমার উপর থেকে নিচে নেমে এই বেস ক্যান্ডেলে আসবে, তো আমি যখন এখানে আমি এখানে বাই অর্ডার লাগাবো, এবার বাই অর্ডার লাগাচ্ছি মানে কি, আই ওয়ান্ট মাই প্রাইস টু গো আপ, হ্যালো, আই ওয়ান্ট মাই প্রাইস টু গো আপ। তো ওই টার্গেটটা আমি কত ভালোভাবে পাবো, কত জলদি পাবো, দ্যাট ডিটারমাইন্স অন মাই লেগ আউট।
এটা কে ডিটারমাইন করে? এটা ডিটারমাইন করে হচ্ছে আমার লেগ আউট। আর লেগিনের কাজ কি হচ্ছে? লেগিন কি কাজ করে? লেগিন হোল্ডস দ্য প্রাইস। লেগিনের কাজ হচ্ছে প্রাইসকে জোনে হোল্ড করা। তার মানেটা কি দাঁড়ালো এখানে? লেগিনের কাজ হচ্ছে প্রাইসকে জোনে হোল্ড করা। হোল্ড করা মানে হচ্ছে প্রাইস যখন ওপর থেকে আসছে, প্রাইস যখন ওপর থেকে আসছে, when price is coming from the top, আরে यार, when price is coming from the top, it hits the base area। এবার এই বেস এরিয়াকে হিট করে আমি এখানে বাই অর্ডার লাগিয়েছি, এ কত জলদি আমার টার্গেটে যাবে, হাউ ফাস্ট ইট ইজ মুভ, ইট ইজ গোয়িং টু গিভ মি টার্গেট, কত জলদি আমার টার্গেটে যাবে সেটা ডিপেন্ড করছে যে আমার কার ওপর, লেগ আউটের উপরে। আর একটা জিনিস এখানে আমি বুঝাচ্ছি, যে প্রাইস ওপর থেকে আসছে, কি হলো মাউস কই, প্রাইস ওপর থেকে আসছে, আমার প্রাইস কোথায় এলো? প্রাইস এলো হচ্ছে আমার বেস ক্যান্ডেলের কাছে, এবং প্রাইস আমার স্টপ লসকে হিট করলো, তারপর প্রাইস ওপরে গিয়ে পরে আমাকে টার্গেট দিল। দ্যাট মিনস আমি যখন এখানে বাই অর্ডার লাগিয়েছিলাম, ভালো করে বুঝতে হবে, আমি যখন এখানে বাই অর্ডার লাগিয়েছিলাম, এই বাই অর্ডার লাগানোর পরে আমার প্রাইস এখান থেকে কি হচ্ছে, স্টপ লসে হিট করার আগে এই প্রাইস থেকে উপরে যাওয়া উচিত ছিল, কিন্তু এ কি করলো, প্রাইসটা মুভমেন্ট নিয়েছে, প্রাইসটা মুভমেন্ট নিয়েছে, কিন্তু আমার স্টপ লসকে হিট করার পরে মুভমেন্টটা নিয়েছে। দ্যাট মিনস আমি ওর বেনিফিট নিতে পারিনি, অ্যান্ড আলটিমেটলি মাই ট্রেড ইজ ইন লস। তো এই যে প্রাইসটা আমার স্টপ লসকে হিট করবে না, সেটা কে ডিটারমাইন করে? দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই মাই লেগিন। লেগিন এটাকে ডিটারমাইন করে। তো লেগিনেও আমরা ওখানে কম্প্রোমাইজ করবো না। লেগিনে কম্প্রোমাইজ করা মানে প্রাইসকে হোল্ড করতে পারবে না। প্রাইস যখন আমার জোনে আসবে, এই জোনে প্রাইস আমার হোল্ড করবে কিনা তার অনেকটা দায়িত্ব আমার এই লেগিনের উপর থাকে। অ্যাম আই ক্লিয়ার এনাফ? হ্যালো? তো লেগিনের এখানে কাজ কি হচ্ছে, আমার প্রাইসকে হোল্ড করা আমার জোনে, আমার স্টপ লস থেকে আমাকে হিট করা থেকে বাঁচানো। তো সেই জন্য যখন আমরা জোন মার্ক করব, তখন কোনোভাবে আমার লেগিন বেস আর লেগোটার সাথে আমি কম্প্রোমাইজ করব না। যদি জোনটা আমার পছন্দ না হয়, আমি সেই জোনে ট্রেড নেবো না। আমাদের কাছে স্ক্রিপের অভাব নেই। there are multiple stocks available, যত স্ক্রিপ্ট তুমি চাইবে মার্কেটে অ্যাভেলেবেল আছে। বাই দ্য এন্ড অফ 3 months আমি একটা লিস্ট দিয়ে দেবো, অ্যারাউন্ড 260 স্ক্রিপের লিস্ট দিয়ে দেবো, যে কোনো না কোনো দিন তোমাকে কিছু না কিছু ট্রেড দিতেই থাকবে। আমার কিছু পার্সোনাল স্ক্রিপ্ট আছে, তার কিছু টাইমিংস আছে, যে এই স্ক্রিপে এই টাইম ফ্রেমটা বেস্ট চলে, এই স্ক্রিপে এই টাইম ফ্রেমটা বেস্ট চলে, দ্যাট আই উইল গিভ ইউ আমার অভিজ্ঞতা অনুযায়ী। ঠিক আছে? তারপর তোমাদের যে অভিজ্ঞতাগুলো হবে সেগুলো তোমরা ওখানে ইম্প্রোভাইজ করবে ওই 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 জিনিসের মধ্যে। তো আমি কি বলছি, আমি আবার এখানে একটা কথা বলে দিচ্ছি, যে এইটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে আমাকে তো 3টে ক্যান্ডেল খুঁজতে হবে, সেটাও কোনোভাবে খুঁজবো, যতদিন না খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমরা ট্রেড নেবো না। কেন, আমি তোমাকে কি করছি, পুরো চার্টে যে প্রবাবিলিটি এরিয়া আছে, প্রাইস ওপরেও যেতে পারে, প্রাইস নিচেও আসতে পারে, আমি প্রবাবিলিটি এরিয়া থেকে আমি তোমাকে একটা অ্যাকিউরেট এরিয়াতে নিয়ে আসছি। আর আমি এই অ্যাকিউরেট এরিয়াতে তবে কি তোমাদেরকে আনতে পারবো যদি তোমরা জোন মার্কিং এ কম্প্রোমাইজ না করো। একটা প্রপার ফিল্ড ক্যান্ডেল থাকবে, তারপর প্রপার একটা আনফিল্ড ক্যান্ডেলের ক্রিয়েশন হবে, তারপর প্রপার একটা ফিল্ড ক্যান্ডেলের ক্রিয়েশন হবে, এবং এই যে আনফিল্ড ক্যান্ডেলটা হবে, দ্যাট উইল কনসিডার দ্য বেস ক্যান্ডেল, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট দ্য ইমব্যালেন্স, অ্যান্ড দ্য ইমব্যালেন্স এরিয়াতে প্রাইসকে আসতে হয়। আজ আসুক, 2 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক, সব স্টকেরই কিছু না কিছু স্যাচুরেশন লেভেল আছে। কোম্পানিরাও স্যাচুরেশন লেভেল কি করে ম্যানেজ করে ওগুলো এখন হতে পারে ধারণা আছে। একটা স্টক 5,000 টাকার হয়ে গেছে, বা একটা স্টক 7,000 টাকা, এখন কারেন্ট প্রাইসিং চলছে 7,000 রুপিস। তো স্টকের প্রাইসটা এত বেশি যে ওটাতে হাই কোয়ান্টিটিতে লোকেরা ট্রেড করতে পারে না। অনেকে করছে, অনেকে করতে পারে না। কোম্পানি যদি মনে হয় স্টকটা ওরা স্প্লিট করে দেবে, 3,500 টাকায় নিয়ে চলে আসবে। স্টক স্প্লিট বলে একটা জিনিস থাকে। তো ইমব্যালেন্স এরিয়াতে যে প্রাইসকে হিট করতে হবে, ডিসকাউন্ট এরিয়াতে প্রাইসকে যে আসতে হবে, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। আজ আসুক, যেদিনকে আসুক, আসতে হবে। এইবারে এই জিনিসটাকে আমরা কিভাবে খুঁজে বের করব আমাদের চার্টে। আমি চার্টে তোমাদেরকে আজকে এখানে কিছু একটা জিনিস দেখাবো। আচ্ছা, প্রথম এখানে আমি একটা কথা বলি, আমি কি বলেছিলাম, মিনিমাম রিকোয়ারমেন্ট টু কনফার্ম আ জোন। তো এই ডায়াগ্রামটা দেখে আশা করি মিনিমাম রিকোয়ারমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। মিনিমাম রিকোয়ারমেন্টের ব্যাপারটা এই ডায়াগ্রামটা দেখে ক্লিয়ার হয়ে গেছে। এইবারে আমরা কি কি ফোকাস করব, আবার আমি ডায়াগ্রামটা করব। আমি যখন এখানে
আমি যখন এখানে একটা সাপ্লাই ক্যান্ডেল তৈরি করছি, ভালো করে বোঝো, আমি যখন এখানে একটা সাপ্লাই ক্যান্ডেল, যখন ফিল্ড ক্যান্ডেল, সাপ্লাইয়ের ফিল্ড ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে, তখন এই সাপ্লাইয়ের কোনটা ওপেন? ওপেন কোনটা নিজেরা বলো। ওপরটা হচ্ছে ওপেন আর নিচেটা হচ্ছে ক্লোজ, রাইট? প্রাইস এখানে ওপেন হয়েছিল, প্রাইস এখানে ক্লোজ হয়েছে। তো প্রাইস যেখানে প্রথম ক্যান্ডেল মানে দিস ইজ মাই লেগিন, দিস ইজ মাই লেগিন, এটা হচ্ছে কি আমার লেগিন ক্যান্ডেল, ঠিক আছে? দিস ইজ মাই লেগিন ক্যান্ডেল। এই যে লেগিন ক্যান্ডেলটা আমি বলছি, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্রাইস যেখানে ক্লোজ হবে, প্রতিটা লেগিন ক্যান্ডেলে প্রাইস যেখানে ক্লোজ হবে, ছোট ছোট থেকে ছোট হলেও সেখানে একটা উইক থাকতে হবে। হ্যাঁ, তা বলে এরকম এরকম উইক থাকলে হবে না। তুমি বলছো যে স্যার এরকম একটা বড় উইক হয়ে গেছে, একটা মানানসই উইক থাকতে পারে, বাট সেখানে একটা উইক থাকতে হবে। হোয়াট ডাজ উইক ইন্ডিকেট? উইক ইন্ডিকেট ফাইট। সায়েন্সটা বোঝে এবারে, সায়েন্সটা এই ভিডিওটাকে না দুবার দেখবে, তিনবার দেখবে, যেখানে বুঝতে পারবে না পরের দিন ক্লাসে আমাকে জিজ্ঞেস করছে এই কথাটা কেন আপনি বলেছিলেন, তবে গিয়ে নেক্সট টপিকে যাবে। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন রেখে দেবো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস করাবো। উইক ইন্ডিকেট ফাইট, প্রথম দিন থেকে বলেছি যেখানে উইক আছে সেখানে ফাইট হয়েছে। তো যখন আমার বেস ক্যান্ডেলটা তৈরি হয়, যখন আমার বেস ক্যান্ডেলটা তৈরি হয়, তো ফাইটটা কিন্তু আমার বেস ক্যান্ডেল থেকে তৈরি হয় তা নয় কিন্তু। তোমরা তো ভাববে যে ফাইটটা আমাদের বেস ক্যান্ডেলে, ইমব্যালেন্সটা বেস ক্যান্ডেলে তৈরি হয়েছে, তা নয়। আমি যে বললাম প্রাইসকে হোল্ড করবে, কেন কেন বললাম? অ্যাকচুয়াল ফাইটটা লেগিন থেকে তৈরি হয়। দ্য ফাইট স্টার্টস ফ্রম দ্য লেগিন। আমাদের সংসারেও তাই হয়। তুমি যদি দেখো, আমি একটা জেনারেল কথা বলছি, কোনোদিনও দেখবে যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে গেল, তুমুল একটা ঝগড়া হয়ে গেল, সেদিন একটা ইনসিডেন্ট ঘটেছিল। ওই ইনসিডেন্টটা কি অনলি রিজন থেকে ঝগড়ার জন্য? না, হতে পারে এর পাস্টে গত এক সপ্তাহ দু সপ্তাহে কিছু না কিছু খুচরো খুচরো জিনিস হচ্ছিল এবং স্বামী স্ত্রী দুজনে মানিয়ে নিচ্ছিল। এর ওটা পছন্দ হচ্ছে না, ওর ওটা পছন্দ হচ্ছে না, এর ওটা পছন্দ, এটা জমছিল। তারপর একদিন কি হয়, একদিন আবার একটা কিছু হয়। সেদিনকে যেটা হয় সেটা হচ্ছে রিয়াকশন অফ দ্য 2 উইকস। কথা হচ্ছে ওই প্রেজেন্ট সিচুয়েশনটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি তার রিয়াকশন যেটা হচ্ছে সেটা 2 উইকস এর পুরো জমানো জিনিসটা বেরোচ্ছে। তো অল অফ আ সাডেন ফাইট শুরু হবে না এই ক্যান্ডেলে। লাইফের সাথে কেন কোরিলেট করি ব্যাপারটা, খুব ভালো লাগে। যাই হোক, অল অফ আ সাডেন কিন্তু তৈরি হবে না আমার এই ফাইটটা, হুট করে এই ক্যান্ডেলে কিন্তু আসবে না, যে অল অফ আ সাডেন এই ফাইটটা এই ক্যান্ডেলে চলে এলো না। এখানে ফাইট নেই, এখানে ফাইট নেই, আবার পরের ক্যান্ডেলে ফাইটটা একজন জিতে গেলে, এরকম হবে না। ফাইটটা শুরু হয় আমাদের লেগিন থেকে। ফাইট যদি আমাদের লেগিন থেকে শুরু হয়, তার মানে লেগিন যেখানে ক্লোজ হচ্ছে সেখানে একটা উইক থাকতেই হবে। লেগিন মাস্ট হ্যাভ আ উইক। ক্লিয়ার? এবার লেগিনে যেখানে উইক আছে, উইকের পরে কি হলো, আমার পরের ক্যান্ডেলটা তৈরি হলো, এইটা দিস ইন্ডিকেটস দ্য ফাইট কন্টিনিউস ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। ফাইটটা এখানে কন্টিনিউ করছে, তার মানে ফাইট এখানে শুরু হয়ে গেছে, এখানে বায়রার সেলের মধ্যে ফাইটটা চলছে। ভালো করে বোঝো ব্যাপারটা। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন লেগিনটা ক্রিয়েট হবে, সায়েন্সটা বোঝো, লেগিনটা কিন্তু এখানে গিয়ে ক্রিয়েট হবে না, লেগিনটা কিন্তু এখানে গিয়ে ক্রিয়েট হবে না। কেন? ফাইট তো চলছে এইখানে, প্রাইসটাতে, এই উইকটাতে ফাইটটা চলছে। তো লেগিন কি কোথায় ক্রিয়েট হয়? যেখানে ক্যান্ডেলটা ক্লোজ করেছে ঠিক মোটামুটি ওর কাছাকাছি এরিয়াতে গিয়ে লেগিনটা ক্রিয়েট হয়। সরি 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 বেস ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়? লেগিনের যেখানে ফাইটটা চলছে, লেগিনের যেখানে ফাইটটা চলছে ঠিক তার নিয়ারেস্ট যেখানে প্রাইসটা ক্লোজ করেছে, গুড, যেটা প্রপার জোন, একটা পারফেক্ট জোনে তুমি দেখতে হবে যে যেখানে প্রাইসটা ক্লোজ করেছে ঠিক ওই জায়গাটাতে, হ্যাঁ 1 টাকা ওপর নিচে হতে পারে যেহেতু ফাইট হচ্ছে, বাট চোখে দেখে মনে হবে ওই এরিয়াতেই আমার নেক্সট ক্যান্ডেলটা তৈরি হলো, মানে আমার বেস ক্যান্ডেলটা তৈরি হলো, এবং যেখানে ফাইটটা কন্টিনিউ চলছে বায়ার অ্যান্ড সেলারের মধ্যে। বোঝাতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হচ্ছে? এইবারে যখন লেগ আউটটা তৈরি হবে, এবার যদি এখানে ফাইটের পর যদি আমার বায়াররা উইন করে, কখনো যেখানে ধরো এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যে কালারেই থাকুক না কেন, আমি এই ক্যান্ডেলে এখনো পর্যন্ত কালার ডিফাইন করিনি, ঠিক আছে? এই ক্যান্ডেলটা যে কালারেরই থাকুক না কেন, এরপরে যদি আমাকে এটাকে লেগ আউটটা যদি আমাকে তৈরি করতে হয়, বেস ক্যান্ডেল পরে লেগ আউট কখনো এখান থেকে কি তৈরি হবে? যদি যদি এরকম করে লেগ আউটটা তৈরি হয়, যেটা আমরা আগের দিন ক্লাসে জিজ্ঞেস করলাম, তার মানে কি ভাই এখানে যা ফাইট হয়েছে বা যা হয়েছে সব নিউট্রালাইজ হয়ে গেছে, সেলাররা কোথাও একটা প্রাইসকে নিচে নিয়ে চলে এসেছিল, তারপর বায়ারদেরকে বলছে যা এবার যা,
দেখলি মজা? যা, আমাদের যখন লেগ আউটটা তৈরি হবে অবভিয়াসলি এই লেগ ইন আর লেগ আউটের মধ্যে একটা ছোট্ট হলো গ্যাপ থাকবে। গ্যাপ ইজ আ ট্র্যাপ, এটা কথাই আছে। বাট গ্যাপ ইজ অলসো অপরচুনিটি ইফ ইউ নো, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু আইডেন্টিফাই গ্যাপ। যদি আমার লেগ আউটটা আগের লেগ ইনের কে ক্রস করতে পারলো না, শুধু এইটুকুনি আমার এখানে লেগ ইনটা হলো, যদি আমার লেগ ইনটা শুধু এইটুকুনি হয়, ইফ মাই লেগ ইন ইজ অনলি দিস মাচ, তাহলে কি আমি বলবো যে বায়াররা এখানে জিতেছে? আমার লেগ আউট, আমাকে যে ক্লিয়ার ক্রিস্টাল থাকতে হবে যে আমার যে লেগ ইন ছিল, তার যে ওপেনিং ছিল সেখান থেকে প্রাইস ওপরে মুভ করে গেছে, দিস ইজ মাই ক্রিস্টাল ক্লিয়ার লেগ ইন, সরি লেগ আউট। তো দেয়ার মিনিমাম দেয়ার শুড বি আ গ্যাপ। আমার গ্যাপটা কমও হতে পারে, গ্যাপ এরকমও হতে পারে, গ্যাপ এরকম হতে পারে, বাট দেয়ার শুড বি আ গ্যাপ। ইট শুড নট বি লাইক দিস। এটা আমার লেগ আউট হবে না, আমি এটাকে জোন কনসিডার এখন করব না। জোন তাকেই কনসিডার করব যা, এখানে সায়েন্সটা বুঝো কি হচ্ছে, তুমি সায়েন্সটা বুঝতে পারছো? এখানে লড়াই হওয়ার পর যদি প্রাইস এখানে ওপেন হয়, তার মানে ক্যান্ডেলটা কি হয়েছিল, তার মানে এই উইকটা ওপরে গেছিল, ঠিক আছে, প্রাইস এখানে অব্দি নিয়ে গেছিল, এটা সেলাররা লড়াই করছিল, পরে ক্যান্ডেলটা যতক্ষণে ফর্ম হচ্ছে প্রাইস এখানে উঠে গেছে, তারপর ওপরে চলে গেছে। দিস ইজ কল অ্যাকচুয়াল ফাইট, টাগ অফ ওয়ার। হ্যালো, কনসেপ্ট ইজ ক্লিয়ার? হ্যাঁ, এবং এবার তোমরা বলবে স্যার লেগ আউটে কি উইক থাকতে পারে? ঠিক আছে, দেখো লেগ আউটে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। লেগ আউটে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে কি মানে, না থাকলে কি মানে, সেটা আমরা পরবর্তীকালে ডিসকাশন করব। লেগ আউট যখন ওপরে যাচ্ছে, লেগ আউট যখন ওপরে যাচ্ছে, এখানে এই যে লেগ আউট এখানে হয়েছে, তো লেগ আউটের যে ক্লোজিং প্রাইসে যদি উইক থাকে, ওটা আমাকে অতটা ম্যাটার করছে না। ওপেনিং প্রাইসে যদি উইক থাকে তাহলে এটাও ম্যাটার করছে, কারণ এখানে আমাদের মার্কিং, যে আমার এন্ট্রিটা কি হবে সেই মার্কিং এর উপর এটা ডিপেন্ড করে। তো আমি এখন মার্কিং বোঝাচ্ছি না, আমি এখন বোঝাচ্ছি অ্যাকচুয়ালি আমার একটা জোন কিরকম হবে। আই এম নট টকিং অ্যাবাউট মার্কিং, আই এম টকিং অ্যাবাউট জোন। মার্কিং মানে কি? মার্কিং মানে তোমরা বলবে স্যার মার্কিং এ তো বোঝাচ্ছেন না। মার্কিং নেই, মার্কিং মানে হচ্ছে এটা এন্ট্রি আর স্টপ লস, এটা এটা বোঝাচ্ছি না। আই এম টকিং অ্যাবাউট জোন। এই তিনটে ক্যান্ডেলকে নিয়ে আমার জোনটা কিরকম দেখতে হবে, হাউ মাই জোন শুড বি ফর্ম। তো তিনটে জিনিস এখানে আমি বললাম, খুব ইম্পর্টেন্ট তিনটে স্টেটমেন্ট আমি এখানে বললাম, যে আমার যে লেগ আউটটা হবে, দ্য লেগ আউট দ্যাট আই এম গোয়িং টু সি ওভার হিয়ার, তো এই লেগ আউটটা আমার যেন, এই লেগ আউট আমার বেস ক্যান্ডেলের মধ্যে একটা ছোট যেন গ্যাপ থাকে, দেয়ার শুড বি আ স্মল গ্যাপ অ্যাট লিস্ট। তো দিস ইজ মাই পারফেক্ট জোন, এটা আমার একটা পারফেক্ট জোন, কোনো কথা হবে না এই জোনটাকে। এই জোনে যখনই প্রাইস আসবে, ইট ইজ গোয়িং টু গিভ মি আ ভেরি গুড টার্গেট। আমি জানি না এটা দেখাতে পারবো কিনা, আমার যদি একটা জোন ভালো হয়, তার সাথে কি ঘটনা ঘটে, ঠিক আছে, ওকে, এখানে একটা জোন মার্ক করা ছিল, এখনো প্রাইস এখানে আসেনি। এখানে আর একটা জিনিস আমি বুঝি দিই এখানে আসার আগে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই তার মানে দেখো, এই যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, তোমার যে এখানে বেস ক্যান্ডেলটা আছে, whatever base candle is you can see, this base candle has a crystal clear, মানে no other candle have covered it, কোনো ক্যান্ডেল একে এখনো কভার করেনি, দেখতে পাচ্ছ এর একটা ক্রিস্টাল ক্লিয়ার কি আছে, ওপেন এরিয়া আছে, ইট হ্যাজ গট ওপেন এরিয়া। যেমন এই জোনটাতে তুমি যদি দেখো, এটা আমি লেগ ইন, এটা আমার বেস ক্যান্ডেল, এটা আমার লেগ আউট, ঠিক আছে, এটা আমার লেগ ইন, এটা আমার বেস ক্যান্ডেল, এটা আমার লেগ আউট। এবার তুমি এখানে দেখো এই এই জিনিসটার সাথে কি কি ঘটেছিল এখানে। যদি এটা আমার লেগিন হয়, ইফ দিস ইজ মাই লেগিন, তো লেগিনের প্রাইস যেখানে ক্লোজ হয়েছে সেখানে উইক আছে, হ্যালো, উইক আছে। যেখানে লেগিন ক্লোজ হয়েছে ঠিক সেখান থেকে একটা বেস ক্যান্ডেলের, সেখান থেকেই প্রাইস ওপেন হয়েছে, আর বেস ক্যান্ডেলের ফরমেশন করেছে এখানে। আর তারপরে যখন লেগ আউটটা তৈরি হয়েছে, লেগ আউটের উপরে এখানে উইক নেই, যতই বড় করি এখানে উইক নেই। আমি বলছিলাম লেগ আউটে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো লেগ আউটে যদি উইক না থাকে, এর মার্কিংটা কিরকম হবে, এর মার্কিং হবে এরকম,
যে প্রাইস আসবে এত দূর, এখানে টাচ করবে, একটু একটু বাফার নিয়ে নেবো, একটু বাফার নিতে হয়। তো লেগ আউটে প্রাইস আসবে, এখানে টাচ করবে, এখান থেকে নিচে যাবে। এবারে লেগ আউট, এই লেগ ইন, বেস অ্যান্ড লেগ আউট, এবং যদি আমি লেগ আউটকে দেখি, আমার লেগ আউটের বডি দেখতে পাচ্ছি যে আমার যে লেগিন আছে, লেগিনকে ক্রস করে চলে এসছে এখানে। হ্যাঁ, এটাকে কনফার্ম করার জন্য একটা টুল এখানে আমরা ডিসকাশন করবো। এই টুলটা, এগুলো কোনো আমাদের টুল নয়, এই টুলগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এবং আমি কোনো একটা লোকের কাছে গিয়ে যে এই টুলটা দেখেছি তা না, আমি খুব রেপুটেড ব্রোকারের কাছে এই টুলটা দেখেছি। অনেক স্টক ট্রেডার আছে যারা এই টুলটাকে ইউজ করে, আমি অনেক টুল আস্তে আস্তে বলবো, কিন্তু রেপুটেড স্টক ট্রেডার আমাদের ইন্ডিয়াতে যে সব থেকে রেপুটেড স্টক ব্রোকার আছে, আই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট এনিবডি, ঠিক আছে, ইভেন আমি তার ব্রোকারেজ হাউসে গিয়ে পরে তাদের সাথে বসে আমি ট্রেডিং তারা কিভাবে করছে বা ইয়ে করছে, আই গট আ চান্স, এবং তাদের কাছে আমি জিনিসটা করে এসেছি। খুব দ্য মোস্ট রেপুটেড স্টক ব্রোকার, সেটা আমরা আউট অফ ক্লাস কখন আমরা ডিসকাশন করবো যে আমি কার কথা বলছি। তো এইখানে তোমাদের এখানে জিনিস জানিয়ে রাখি, যে তোমরা যখন চার্টে আসবে, when you will come to the chart, এবার এখানে আমি একটা টুলের কথা বলবো। এই টুলটার নাম হচ্ছে ট্রু রেঞ্জ, TR, শর্টে বলা হয় TR, ট্রু রেঞ্জ। শর্টে বলা হচ্ছে এখানে ট্রু রেঞ্জ। এরকম একটা ইন্ডিকেটর আছে, there is an indicator called true range, just a minute, এটা একটা আমাদের ইন্ডিকেটর আছে which is called true range, TRUERANG, true range। এই ইন্ডিকেটরটা আমাদেরকে আইডেন্টিফাই করতে দেয়, ইট হেল্প আস টু আইডেন্টিফাই যে আমাদের ক্যান্ডেলটা ফিল্ড আনফিল্ড ফিল্ড, এই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে প্রচন্ড হেল্প করে, ফিল্ড আনফিল্ড ফিল্ড। এবং এটার কি ফর্মুলা সেটাও আমি এখানে বলবো। তো এখানে তোমরা যদি চলে আসো, তোমাদের ট্রেডিং ভিউ তো আমি এখানে বলেছি, তো এখানে একটা তোমরা দেখবে একটা সিম্বল আছে, এরকম একটা সিম্বল আসবে, ইউ উইল ফাইন্ড আ সিম্বল লাইক দিস, এরকম একটা সিম্বল তুমি দেখতে পাবে। এখানে লেখা আছে ইন্ডিকেটর মেট্রিক অ্যান্ড স্ট্র্যাটেজিস, এই সিম্বলটাই ক্লিক করবে, আর ক্লিক করার পর তুমি এখানে সার্চ করবে TRUE, ট্রু রেঞ্জ, RANG, এরকম একটা ট্রু রেঞ্জ বলে একটা সিম্বল আসবে, আর এটাকে তুমি এখানে ইয়েলো বাটন ক্লিক করে নেবে, তাহলে তোমাকে এটা সবসময় কোথায় দেখাবে। আমি আবার ইন্ডিকেটর খুলছি, দেখো আমাকে এখানে ট্রু রেঞ্জ দেখাবে, দেখো আমাকে সার্চ করতে না, ট্রু রেঞ্জ ইজ প্রেজেন্ট ওভার ইয়ার, দেখতে পাচ্ছ, এই ট্রু রেঞ্জটা ইন্ডিকেটরটা তুমি এখানে নেবে। আর নিচে দেখো এখানে ট্রু রেঞ্জের একটা ইন্ডিকেটর এসছে, এই ইন্ডিকেটরটাকে একদম ছোট করে নেবে। আমার এই ইন্ডিকেটরটা খুব বেশি যে এই গ্রাফটার দরকার আছে, ইটস নট লাইক দ্যাট, ইউ ডোন্ট রিকোয়ার দিস গ্রাফ, ঠিক আছে। এখানে তুমি কি দেখবে, এই ট্রু রেঞ্জে যখন আমি মাউসটাকে নাড়াচ্ছি, এখানে একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। প্রথম ভ্যালু দেখবে যে তোমার বেস ক্যান্ডেলের ভ্যালু কত দেখাচ্ছে, কত দেখাচ্ছে 15.50, তাই তো, বেস ক্যান্ডেলের ভ্যালু কত দেখাচ্ছে 15.50, দেখতে পাচ্ছি কি পাচ্ছেন এখানে। এবার দেখো এখানে দেখো রেড রেড কালার করে দিলাম, ঠিক আছে, কত দেখাচ্ছে 15.50 দেখাচ্ছে ট্রু ট্রু রেঞ্জের এখানে। এবার যদি আমি এটাকে নিয়ে আসি আমার লেগিনের কাছে, কত দেখাচ্ছে 25.50 দেখাচ্ছে এখানে, 25.50 দেখাচ্ছে। আচ্ছা, কি হওয়া উচিত, আমার এখানে যে রেঞ্জটা থাকবে, নিয়ার টু ডাবল রেঞ্জ এখানে থাকতে হবে, মানে আমার বেস ক্যান্ডেলে যে রেঞ্জটা থাকবে, বেস ক্যান্ডেলে যে ট্রু রেঞ্জের রেঞ্জটা থাকবে, ব্রেস ক্যান্ডেল রেঞ্জ যেটা থাকবে, বেস ক্যান্ডেল যে রেঞ্জটা থাকবে, তার থেকে আমার যে লেগিনের রেঞ্জটা হবে, ইট শুড বি, লেগিন রেঞ্জ শুড বি ডাবল, ডাবল ধামাকা, DOUBLE, ডাবল রেঞ্জ হতে হবে। বেস ক্যান্ডেলে যে রেঞ্জটা থাকবে ট্রু রেঞ্জে, লেগিনের রেঞ্জ ওর থেকে বেশি হতে হবে, আর লেগিনে যে রেঞ্জটা থাকবে তার থেকে ডাবল রেঞ্জ থাকতে হবে, নিয়ারলি ডাবল রেঞ্জ থাকতে হবে আমার লেগ আউটে তার থেকে ডাবল, DOUBLE। আরো আরো জিনিস ডিসকাশন করবো, যখন জোনটাকে তোমরা কনফার্ম করবে, এটাকে চেক করবে, বেস ক্যান্ডেলে যে রেঞ্জটা থাকবে, লেগিনের রেঞ্জ তার থেকে ডাবল কাছাকাছি হবে,
অ্যাকচুয়াল ডাবল না হলেও চলবে, 2-4 পয়েন্ট এদিক ওদিক হতে পারে। আর আর লেগ ইনের যে রেঞ্জটা থাকবে তার তুলনায় লেগ আউটের রেঞ্জ ডাবল হতে হবে, ডাবল ধামাকা। ঠিক আছে, আবার আমি চার্টে আসছি। এটা ছিল আমাদের 15.50, 15 ধরছি, পয়েন্টটা বাদ দিলাম। তার মানে এটা আমার কত হওয়া উচিত, +-3-4 আমরা চলবো, মানে 26 থেকে 30 থাকা উচিত এখানে, +-4 ধরে চলো। কত আছে 25.50, আমরা এটাকে এগ্রি করে দেবো, বোঝাতে পারছি? এক্সাক্ট আসবে না কিন্তু এখানে। আর তার থেকে ডবল যদি এখানে নিয়ে যায়, কত আছে 25 এর ডবল 50 হয়, কত আছে 68। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এটা আমাকে ট্রু রেঞ্জটা কনফার্ম করে দিল যে এই জোনটা আমার কাছে একটা গুড জোন। এবার আমি জোনটাকে ছোট করছি, যেটা চোখে দেখে ভালো লাগার মতন। তো এখানে দেখো চোখে দেখে ভালো লাগার জোন হয়েছে, হয়েছে কি হয়নি? কখনো কখনো তোমরা পারফেক্ট জোন পাবে, এটার ডাবল এটা, এটার ডাবল এটা, অবাক হয়ে যাবে, একদম পারফেক্ট জোন পাচ্ছ। আর দেখবে জোনগুলো চলে কিরকম। এরকমই একটা জোন 2024-এর ফেব্রুয়ারি মাসে একটা জোন ছিল। তো জোনটা এখন আমার কাছে নেই। ঠিক আছে, আমি আরো 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 এক্সাম্পল দেবো। আই উইল গিভ ইউ মোর এক্সাম্পল। দেখো এখানে এখানে একটা 15 মিনিটসের জোন আছে, এখানে একটা 15 মিনিটসের। হ্যালো, তো আমি যদি এই জোনটাকে এখানে দেখতে চাই, যে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার কাছে লেগিন আছে, লেগিন যেখানে ক্লোজ করেছে সেখানে একটা আমার কাছে কি আছে, উইক আছে। ক্লিয়ার, উইক আছে কি নেই? তোমরা বললে কোথায় আছে উইক স্যার? ছোট ছোট থাকলেও চলবে। তারপরে একটা বেস ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে একটা লেগ আউট তৈরি হয়েছে, হয়েছে একটা প্যাটার্ন। তো আমি যদি এই ক্যান্ডেলটাকে এখানে দেখি, এর ট্রু রেঞ্জ কত আছে, 12। ঠিক আছে, তাহলে এর কত থাকা উচিত, 20 থেকে 24। তো আমি যদি এখানে নিয়ে আসি, এর ট্রু রেঞ্জ কত দেখাচ্ছে, 12। কত দেখাচ্ছে, 12। এর 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 কত, 12। আর এর কত দেখাচ্ছে, 52। আমার এখানে লেগিন কি হচ্ছে, আমার এখানে লেগিনটা প্রপার নয়, আমার এখানে লেগিনটা প্রপার নয়। তাহলে যদি জোন এটা আমরা দেখছিও, তো দিস জোন মাইট বি, আমি এখানে যদি পয়সা লাগাই, আমার লেগিন কি করে প্রাইসকে হোল্ড করে, যখন প্রাইসটা উপরে যাবে, এখান থেকে উপরে যাবে আমার ইমব্যালেন্সের দিকে, তো লেগিনের কাজ হচ্ছে প্রাইসকে হোল্ড করা। ঠিক আছে, তো প্রাইস এখানে তো এখনো আসেনি। ঠিক আছে, দের ইজ নো সাইন অফ দ্য প্রাইস কামিং হিয়ার। ঠিক আছে, একটা প্রপার, আমাকে এখানে একটা প্রপার জোন এইভাবে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তোমরা এখানে এটা না হওয়ার কারণ, যে আমাদের টিয়ারটা কি হতো, বেসের থেকে লেগিনের টিয়ার ডাবল হওয়া উচিত ছিল। তো বেসের থেকে যখন লেগিনের টিয়ার ডাবল নয়, আমি ওটাকে জোন কনসিডার করবো না, তারপর তো লেগ আউট চেক করবো। শুধু ওইটুকুনি ফ্যাক্টর নয়, ওটা ছাড়াও কিছু ফ্যাক্টর আছে। যদি আমি এটাকে কনসিডার করি, ইফ আই ওয়ান্ট টু কনসিডার ইট অ্যাজ আ জোন, তো এখানে আমি একটা লেগিন দেখতে পাচ্ছি, এখানে আমি একটা বেস ক্যান্ডেল, এখানে আমি লেগ আউট দেখতে পাচ্ছি, র্যালি বেস র্যালি। তো এই র্যালি বেস র্যালির মধ্যে আমি যদি এর টিআর দেখি, 5 আছে এখানে, এর যদি দেখি 13, ঠিকই আছে, +-4 হতেই পারে ডাবলের। তো এখানে 13 আছে, আর এর দেখতে হচ্ছে 28। বাট হোয়াট ইজ দ্য ডিমেরিট ওভার ইয়ার, এখানে ডিমেরিটটা কি আছে? এখানে যে ডিমেরিটটা আছে সেটা হচ্ছে আমার এখানে হোয়াইট এরিয়াটা নেই। আই ডোন্ট হ্যাভ আ হোয়াইট এরিয়া ওভার ইয়ার। এই হোয়াইট এটা ক্লিয়ার থাকা উচিত ছিল। ঠিক আছে, আমি আমি বোঝাবো, আমি বোঝাবো এই হোয়াইট এরিয়াটা না, এখানে না। দেখো, আমরা প্রথম কি শিখবো, আগে আমরা রুলটা শিখবো। আমি যদি এখানে একটা কোনো লজিক দিই না, তোমাদের না, মানে তোমরা জোন মার্ক করতে পারবে না। এই লজিকটা আমার কাছে 1 বছর পরে, মানে একটু আমার যখন ট্রেডিং এর উপর আমার প্রতি যখন মনে হয়েছে, আমি কখনো অহংকার করি না, আমার যখন মনে হয়েছে আমার ট্রেডিং এর উপর আমার দক্ষতা এসছে, তো তখন তখন থেকে ধরে নাও, অনেকদিন বাদে ক্যান্ডেল দেখার পরে আমি বুঝতে পেরেছি যে
এই জোনটা চলতে পারে কি পারে না যদি গ্যাপ না থাকে। তা আমি এই জিনিসটা এখন বলবোই না, আমি এই সব জিনিস বোঝাবো তোমাদেরকে। তাও একটা ক্লাসে আমি এখানে বলে বলে রাখি, এই ফাইট এরিয়া এখন এখনো তোমাদেরকে শুধু জোন বোঝাচ্ছি। আমি বলেছিলাম না জোনটা কোন জায়গায় তৈরি হচ্ছে, ওর আগে কি হয়েছে, ওর পেছনে কি হয়েছে, ওখানে কি ফাইট এরিয়া ক্রিয়েট হয়েছে। আমি তখন শুধু জোনই বোঝাচ্ছি, ফাইট এরিয়া কি বোঝাচ্ছি তোমাদেরকে, বোঝাচ্ছি না। আমি বলছি ফাইট এরিয়া মানে এখানে একটা ফাইট এরিয়া, দেখো এই জোনটা দেখো এটা আমার হয়েছে প্রাইস যেখানে ক্লোজ হয়েছে সেখানে উইক আছে, ঠিক আছে। এবার তুমি এখানে দেখো, সেখান থেকে আমার কি হয়েছে, বেস ক্যান্ডেল শুরু হয়েছে, বেস ক্যান্ডেল প্রাইস এখানে এসছে, বেস ক্যান্ডেল যেখানে ক্লোজ করেছে, বেস ক্যান্ডেল যেখানে এর বেস ক্যান্ডেল ক্লোজিং প্রাইসটা কোথায়, নিচে তো এখানে রেড আছে। লেগ আউট যেখানে যে লেগ আউট তার থেকে নিচে নামেনি, লেগ আউট সেখান থেকেই গেছে। তো এইখানে যদি প্রাইস হিট করে, এর কাছাকাছি যদি এখানে প্রাইস আসে, তাহলে এর কাছাকাছি প্রাইস এলে পরে চলবে। কিন্তু এটাকে আমি এখন একদমই বলতে চাই, ফাইটটা দেখো, ফাইট তো এখানে বায়ার, এখানে আমার প্রাইস গেছে, এখান থেকে আমার ফাইট হচ্ছে বায়ার আর সেলের মধ্যে ফাইট হচ্ছে, আর এখান থেকে বায়াররা ফাইট এটাকে নিয়ে ওপরে নিয়ে চলে গেছে। এটা বললাম মানে কনফিউজ হয়ে গেল তুমি এখানে। তো অ্যাডভান্সে আমরা এখন যাবো না, উই উইল নট গো ইনটু অ্যাডভান্স। ফার্স্ট লেট আস গ্র্যাব দ্য বেসিক। আর এটা বলা মানে তোমরা এরকম ক্যান্ডেল এখন কনসিডার করা স্টার্ট করে দেবে। তাই আমি অ্যাডভান্স এখানে যাব না। তো এখানে যেটা হচ্ছে, আমাদের কাছে যেটা দরকার হচ্ছে, আমার লেগ বেস ক্যান্ডেল এন্ড লেগ আউটের মধ্যে, লেগ আউট এন্ড বেস ক্যান্ডেলের মধ্যে দেয়ার শুড বি আ গ্যাপ। ইফ দেয়ার ইজ আ গ্যাপ, দের ইজ আ অপরচুনিটি। এখানেও গ্যাপ ক্রিয়েট করেছি, এখানেও আমার কাছে হালকা হলো গ্যাপ আছে। গ্যাপটা কতটা থাকতে পারে সেটাও আমি এখানে বলবো। তো আমি যেটা এখানে বোঝাচ্ছি তোমাদেরকে, কোথায় ছিলাম আমি, চার্টে ছিলাম। আমি আগের দিন তোমাদেরকে দেখালাম সিজি পাওয়ারের একটা 15 মিনিটস এর জোন। এই জোনটা দেখো, এখানে 15 মিনিটস জোন ক্রিয়েট হয়েছিল, হ্যালো, এবং প্রাইস যখন এখানে এসেছিল ঠিক আমার জোনকে টাচ করে নিচে নিচে গেছে, রাইট। তো সিজি পাওয়ারে এখানে আমরা 15 মিনিটস এর একটা জোন এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে আনি, তো এখানে আনলে পরে আমার এই ক্যান্ডেলটাতে আমার এখানে ট্রু রেঞ্জ কত দেখাচ্ছে, 0.60। তাহলে আমার যদি 1.20 হয় তাহলে কোয়ালিফাই করলো। আমি যে পাশে নিয়ে আসি কত আছে, 1.75 আছে, ঠিক তার ডবল আছে। এবং ঠিক যদি আমি এখানে দেখি, ঠিক তারপরে যদি দেখি 1.75 এর ডবল যদি আমি লেগ আউটে বুঝতে যাই, 2.95, নিয়ারলি, তাহলে ডবল হয়ে যাচ্ছে এখানে, হয়ে যাচ্ছে তো। তাহলে দেখো যদি এরকম আমি আমি যেটা তোমাদেরকে, এবং দেখো লেগ ইন আর লেগ আউটের মধ্যে কি আছে, গ্যাপ আছে হালকা হলো। এবং তুমি এখানে এটাও দেখো যে আমার প্রাইসটা যেখানে লেগ ইনে ক্লোজ করেছিল সেখানে একটা উইক আছে, দেখতে পাচ্ছ। তো এই সবগুলোকে ম্যাচ করার পরে যদি আমি এখানে জাস্ট আমি এটাকে একটু তুলে রাখি আজকে, এই সবগুলোকে ম্যাচ করার পরে, তো আমি যদি আমার এখানে আমার এন্ট্রি প্ল্যান করি, যে এটা আমার একটা এন্ট্রি হবে, ঠিক আছে, আর এখানে আমি যদি প্ল্যান করি এটা আমার একটা স্টপ লস হবে, এর ওপরে কোথায় গেল, এখানে আমার একটা স্টপ লস হবে। আর এটা বেশি পুরনো জোন নয়, আমি আমি কোনো বেশি পুরনো এক্সাম্পল দিচ্ছি না, আমি একদিন আগেকার, গতকাল কি ঘটেছে সেটাই আমি এখানে বলছি। তো এই জোনে যখন প্রাইস গেছিল, প্রাইস ঠিক এই লাইনকে টাচ করে এখানে নিচে আমাকে টার্গেট দিয়েছিল, রাইট আর রং, প্রাইস আমার জোনে টাচ করে আমাকে টার্গেট দিয়েছিল এখানে। এবং আমি যেহেতু পরবর্তী হলে কিছু জিনিস পড়াতে স্টার্ট করব, ইফ ইউ ওয়ান্ট টু সি হাউ মাচ টার্গেট আই হ্যাভ অ্যাচিভড ওভার ইয়ার, তো তুমি এখানে, আরে,
কত টার্গেট নিতে এখন আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে 1:2, 1:2 মানে আমার আমার কতটা কতটা টার্গেট দরকার, এতটা। যে প্রাইস এখানে যাবে, আমার এই জোনে টাচ করবে, ইউ ইউ সি ওভার ইয়ার, এটাকে আমি একটুখানি এখানে করে দিই। প্রাইস এখানে যাবে, এখান থেকে আমি এন্ট্রি নেবো, আর আমাকে যদি এখান থেকে যদি নিচে আসতে হয়, তাহলে আমার এখানে এতদূর যদি প্রাইস চলে আসে, তাহলে আমার টার্গেট ডান। টার্গেট এখানে 1:2 কোথায় দেখতে পাচ্ছ? যদি আমি এখানে মাউসটাকে হোভার করি, রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে 2 দেখতে পাচ্ছ। রিস্ক রিওয়ার্ড রেশিও মানে রিওয়ার্ড রেশিও এখানে 2, 1:2 এখানে আমি পেয়েছি। কিন্তু প্রাইস এখানে আমাকে টার্গেট দিয়েছিল 1:5। আবার আমি প্রথম থেকে জিনিসটাকে রিপিট করব। কি বললাম? লেগ ক্যান্ডেল, আমরা সেটাকে ফিল্ড ক্যান্ডেলও বলি, এবং ফিল্ড ক্যান্ডেল ইজ আ ব্যালেন্স ক্যান্ডেল। বেস ক্যান্ডেল যেটা বলি সেটা আনফিল্ড অর্ডার ক্যান্ডেল, এবং সেটা একটা ইমব্যালেন্স ক্যান্ডেল। প্রাইস সবসময় ইমব্যালেন্স এরিয়াতে আসবে। আমার যে জোন তৈরি হবে, সেখানে আমার একটা লেগিন থাকবে, একটা বেস থাকবে, একটা লেগ আউট থাকবে। একটা লেগিন থাকবে, একটা বেস থাকবে, একটা লেগ আউট থাকবে। লেগিন আমার ফিল্ড ক্যান্ডেল হবে, লেগ আউট আমার ফিল্ড ক্যান্ডেল থাকবে, মাঝখানে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি হবে। মাঝখানে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি হবে। যখন আমি এরকম কোনো জোন দেখব যেখানে আমার বেস ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, তার পেছনে যে আমার লেগিনটা আছে, লেগিনের প্রাইস যেখানে ক্লোজ করবে, এটার এক্সাম্পল দিয়েছিলাম, এবার আমি র্যালি, বেস র্যালির এক্সাম্পল দিচ্ছি। তো র্যালি যেখানে আমার ক্লোজ হয়েছে, প্রাইস এখানে ওপেন হয়েছে তলায়, ওপরে গিয়ে ক্লোজ হয়েছে, এগুলো এতদিনে আইডিয়া হয়ে যাবে উচিত। কারণ এটা তবে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। যেখানে ক্লোজ হয়েছে সেখানে একটা কি থাকবে? সেখানে একটা ছোট্ট হলেও উইক থাকবে, এবং সেই উইকটা পাশে কি থাকবে? সেই উইকটার পাশে থেকেই আমার নিয়ারলি একদম যেখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, ঠিক ওই ক্লোজ এরিয়া একটু 19-20 হবে, যেহেতু আমাদের ভেরি ফাস্ট স্টক মার্কেটে প্রাইস আপ ডাউন হয়। কিন্তু এরকম হবে না যেটা এতটা উঠে গেল, এটা এতটা উঠে গেল। একটু 19-20 হয়ে পরে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বেস ক্যান্ডেল তৈরি হবে, এবং এই বেস ক্যান্ডেলটার পরে একটু গ্যাপ দেওয়ার পরে আমার এখানে কি হবে? একটা লেগ আউট তৈরি হবে। লেগ আউটে এখানে যেখান থেকে ক্যান্ডেল ওপেন হচ্ছে, এখানে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। যেখানে লেগ আউটটা যতদূর গেল, ওখানে উইক থাকলো না, থাকলে ইমিডিয়েট পরবর্তীকালে বোঝাবো এখানে উইক থাকলে কি হয়, এখানে উইক না থাকলে কি হয়। তাহলে এই যে বেস ক্যান্ডেলের যে ফাইটটা আছে, না থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। এই যে বেস ক্যান্ডেলের যে ফাইটটা আছে, এই যে বেস ক্যান্ডেলের ফাইটটা আছে, শুরু হয়ে গেছে এর উইক থেকে। এর উইক থেকে কিন্তু ফাইটটা শুরু হয়েছে। তো প্রাইস যখন এখানে আসবে, যখন ফাইট এরিয়াতে ঢুকবে, তখন সেই ফাইটটা আমার এই লেগিনটা আমাকে হোল্ড করবে, যে প্রাইসকে নিচে যেতে দেবো না আমি। বেস ক্যান্ডেলে আসবে, আমার আনফিল্ড অর্ডারকে ফিল্ড করবে, ওপর দিকে বেরিয়ে যাবে। কত জলদি ওপর দিকে বেরোবে সেটা ডিপেন্ড করছে আমার লেগ আউটের উপরে। আমি লেগ আউট নিয়ে পরে একটা ক্লাস করাবো আগামী দিনে, খুব সোজা ক্লাস। আজকের ক্লাসেও বলতে পারি, যদি মনে হয় যে বলার মতো, তাহলে বলতে পারি। যদি আমি এখানে সাপ্লাই ক্যান্ডেলের কথা ভাবি, যে আমি এখানে একটা সাপ্লাই ক্যান্ডেলের কথা ভাবছি, যেহেতু আমি ডিমান্ড জোনের কথা বললাম, যে এখানে আমি একটা সাপ্লাই ক্যান্ডেলের কথা ভাবছি, যে সাপোজ আমার কাছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই গ্রিন ক্যান্ডেলের, দিস ইজ মাই গ্রিন ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেলের পরে এখানে আমার কি তৈরি হলো? একটা বেস ক্যান্ডেল তৈরি হলো। তো গ্রিন ক্যান্ডেল ঠিক যেখানে ক্লোজ হবে, সেখান থেকে আমার বেস ক্যান্ডেল তৈরি হবে। গ্রিন ক্যান্ডেল যেখানে আমার ক্লোজ হচ্ছে, ঠিক সেই পজিশন থেকে আমার ওখানে বেস ক্যান্ডেল তৈরি হলো। আর তারপরে এখানে কি হলো? তারপরে একটা গ্যাপ দিয়ে পরে এখানে আমার একটা লেগ আউট তৈরি হলো সাপ্লাইয়ের। ঠিক আছে, এখানে আমার একটা লেগ আউট তৈরি হলো সাপ্লাইয়ের। তো এই ক্যান্ডেলটা যদি আমরা যেটা পড়লাম এখানে, কি 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 দেখতে পারি এখানে? যে আমার এখানে লেগিন কোনটা? এখানে আমার লেগিন হচ্ছে এই ক্যান্ডেলটা, দিস ইজ মাই লেগিন। অ্যান্ড লেগ আউট কোনটার? এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমার লেগ আউট। তো এখানে আমরা কি পড়লাম? যে যেটা আমার লেগিন হবে, সেই লেগিনের ওখানে যেন একটা কি থাকে, একটা যেন হালকা হলেও, যেখানে প্রাইস ক্লোজ করছে লেগিনে, হালকা হলেও যেন উইক থাকে। ঠিক আছে, আর খুব কাটখড় পড়িয়ে পড়ে এই জিনিসগুলো জানতে পেরেছি। ঠিক আছে,
আর এর এখানে আমরা কি করছি, দিস ইজ হাউ উই উইল মার্ক আওয়ার এন্ট্রি অ্যান্ড স্টপ লস, দিস ইজ হাউ উই আর গোইং টু মার্ক আওয়ার এন্ট্রি অ্যান্ড স্টপ লস। যে আমার প্রাইস যখন দ্বিতীয়বার এখানে আসবে, এই ইমব্যালেন্স এরিয়ার মধ্যে আসবে, দিস ইজ গোইং টু বি মাই এন্ট্রি পয়েন্ট, this is going to be my entry point, this is going to be my stop loss। আর আমি যখন এখানে টিআর এটিআর যখন এখানে আমি আমি যখন এখানে ট্রু রেঞ্জ যখন আমি এখানে দেখবো, when I am going to check the true range, টিআর কে যখন আমি এখানে দেখবো, তখন আমি দেখবো এর যা টিআর আছে নিয়ারলি ডাবল টিআর এর আছে, এবং এর যা টিআর তার ডাবল টিআর এখানে থাকবে। তাহলে এটা কনফার্ম হয়ে গেল যে এটা আমার ফিল্ড প্যাটার্ন তৈরি করেছে। যদি আমার টিআর ম্যাচ না করে, তাহলে এটা কনফার্ম হচ্ছে না যে আমার ফিল্ড প্যাটার্ন তৈরি হচ্ছে। এই ফিল্ড প্যাটার্নেই আমার জোন তৈরি হয়, ব্যালেন্স ব্যালেন্স প্যাটার্নেই আমার জোনটা তৈরি হচ্ছে, সেটা টিআর আমাকে কনফার্ম করে দিচ্ছে। সিমিলারলি আমি যদি এখানে একটা এরকম ক্যান্ডেল যদি তৈরি করি, র্যালি, ঠিক আছে, একটা আমি এখানে ক্যান্ডেল তৈরি করলাম র্যালি, ওকে, আর এই যে র্যালি ক্যান্ডেলটা তৈরি হলো, এরপরে এর এখানে একটা বেস ক্যান্ডেল তৈরি হলো, দেয়ার শুড বি আ বেস ক্যান্ডেল, আর তারপরে এখানে একটা ক্যান্ডেল তৈরি হবে, র্যালি বেস ড্রপ। ক্লিয়ার? সরি, ড্রপ বেস ড্রপ, রাইট। তো এখানে কি হলো, ড্রপ বেস ড্রপ। তাহলে এই ক্যান্ডেলের উইক টু এই ক্যান্ডেলের উইক আমার কি হবে, দিস ইজ আমার যে তলার লাইনটা আছে, দিস ইজ গোয়িং টু বি মাই এন্ট্রি লাইন, ENTRY, আর দিস ইজ গোয়িং টু বি মাই স্টপ লস। ঠিক আছে, এটা আমার কি হবে, এটা আমার স্টপ লস লাইন হবে। প্রাইস যখনই এখানে যাবে, ঠিক আছে, সেম টিআর এর ফর্মুলা এখানে থাকতে হবে, প্রাইস যখনই এখানে যাবে, ঠিক আছে, দেয়ার আর হাই চান্সেস প্রাইস উইল কাম ডাউন। আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এবার চার্টে আমাদের কিছু চার্ট ভেরিফিকেশন করার এখানে আছে। আমি যদি এখানে পিবি এখানে, আচ্ছা, এবারে আমি এখানে একটা যাওয়ার আগে এখানে একটা জিনিস বলে দিই। কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল ক্লাসে যে কতগুলো বেস ক্যান্ডেল থাকতে পারে, আমার বেস ক্যান্ডেল কতগুলো থাকতে পারে। তা আমরা যে এখন জোন মার্কিং করছি, আমাদের টাইম ফ্রেম কি আছে, আমি কোন টাইম ফ্রেমে জোন মার্কিং করতে বলেছি, 2 আওয়ার্সে বলেছি। আমার কতগুলো বেস ক্যান্ডেল থাকতে পারে, তো এখানে আমরা ছোটবেলা পেয়েছিলাম গুড বেটার বেস্ট, বেস্ট বেটার আর গুড। তোমার ডিপেন্ড করছে, ইট ইজ আপন ইয়োর সাইকোলজি, যে তুমি প্রথম দিকে তুমি কোন কোন গুলো তুমি নেবে। যদি আমার একটা বেস ক্যান্ডেল থাকে, নাম্বার অফ বেস CANDL is 1, number of base candle is 1, it is best, number of base candle যদি 1 থাকে, it is best, just a minute friends, number of base candle if it is 2, okay, still আমরা সেটার সাথে এগোতে পারি, it's better, আর number of base candle if it is 3, it is good, not more than 3। তুমি তোমাদের মনে হতে পারে স্যার যত বেস ক্যান্ডেল থাকবে তার মানে তত বেশি ফাইট হয়েছে, যত বেশি ফাইট হয়েছে, যত বেশি ফাইট হয়েছে তার মানে তত হাই চান্স থাকবে সেই ইমব্যালেন্সটা আসার জন্য। ভুল, একবারেই ভুল।
আমার সঙ্গে একটা লোক লড়াই করতে এলো, যুদ্ধ করতে এলো, আমি ওকে হারালাম। আমাকে বলা হয়েছিল যে একটা বক্সিং ফাইট হবে, একটা বক্সিং ফাইট হবে, আমার আমার সাথে একজন বক্সিং ফাইট করবে। তো আমার পিরিয়ড ছিল 15 মিনিটস এর পিরিয়ড, যে 15 মিনিটস এর মধ্যে হার জিতের ফয়সালা করতে হবে। আই টুক 14 মিনিটস ওই হার জিতের ফয়সালাটা করার জন্য। আমি আমি জিতলাম, কিন্তু আমার 14 মিনিটস লাগলো ওকে হারাতে। দ্যাট মিনস যে আমার অপোনেন্ট অনেক স্ট্রং ছিল। তাহলে ও যখন পরের বার আসবে আমার কাছে, ও যখন পরের বার আসবে, ইট মে বি যে ও এতটা টাফ হয়ে আসবে যে ও আমাকে হারাতে পারে। রাইট আর রং? হ্যালো, ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এবার যদি এরকম হয় যে আমার সাথে একটা বক্সিং রিং এ একটা লোক এলো, আর সে 15 মিনিটসের টাইম পিরিয়ডে আছে, 15 মিনিটসের টাইম পিরিয়ডের মধ্যে জাজ ডিসাইড করবে যে কে কে জিতলো। ও এলো, আর আমি ওকে লেস দেন 1 মিনিটে ওকে চিটপটাং করে দিলাম। হাই চান্সেস কি থাকবে, ও দ্বিতীয়বার যখন আমার কাছে আসবে ওকে আবার আমি হারিয়ে দেবো। রাইট আর রং? আমার এতটাই পাওয়ার আছে যে ইভেন আই ডিডেন্ট টুক 1 মিনিট, লেস দেন আ মিনিট ওকে আমি শেষ করে দিলাম, হারিয়ে দিলাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। তাহলে আমার যদি এখানে ফাইট এরিয়া বেশি হয়, যদি আমার নাম্বার অফ বেস ক্যান্ডেল বেশি হয়, তার মানে কি সেলার আর বায়ার ইকুয়ালি এত পাওয়ারফুল যে প্রাইস যখন দ্বিতীয়বার আসবে এখানে, তো এখানে এখানে কাদের মধ্যে ওয়ার হচ্ছে? এখানে বায়ার আছে, এখানে সেলার আছে, বায়ার আর সেলারের মধ্যে ফাইট হচ্ছে। তো প্রাইস যখন দ্বিতীয়বার আসবে আমি কি করব? এখানে সেল এন্ট্রি লাগাবো। তাই তো? আমি তো এখানে এখানে সেল এন্ট্রি লাগাবো। আমাকে ডায়াগ্রাম বলছে আমাকে সেল এন্ট্রি লাগাতে হবে, আমাকে প্যাটার্ন বলছে এখানে আমার সেল অর্ডার লাগবে। তো আমি যখন সেল অর্ডার লাগবো, কিন্তু এত বেশি ফাইট হয়েছে, দ্বিতীয়বার বায়াররা বললো ভাই এবার তো তোকে উপরে নিয়ে যাবো, আগের বার তো হারাতে পারিনি। রাইট আর রং? কিন্তু যদি আমার একটা বেস ক্যান্ডেল এরকম তৈরি হয়, হোয়াইট ইজ বেস্ট, এখানে ক্লিয়ার কাট এখানে তৈরি হয়ে গেছে যে ভাই প্রাইস এখানে হলো, ফাইট শুরু হলো এবং সেলাররা বায়ারদেরকে চিটপটাং করে প্রাইসকে নিচে নিয়ে চলে এসছে। তবে দ্বিতীয়বার যখন এখানে প্রাইস আসবে, আবার সেলাররা উইনার হওয়ার চান্স বেশি থাকবে কি থাকবে না? সাইন্টিফিক্যালি ব্যাপারটা আমি বোঝাতে পারছি এক্সাম্পল দিয়ে দিয়ে? তো নাম্বার অফ বেস ক্যান্ডেল যেটা হতে পারে, যে নাম্বার অফ বেস ক্যান্ডেল যে কোনো টাইম ফ্রেমে, ওয়েদার আই এম ওয়ার্কিং মানে 15 মিনিটসে দেখছি, 2 আওয়ার্সে দেখছি, উইকলিতে দেখছি, ঠিক আছে, ডেলিতে দেখছি, আমি যে টাইম ফ্রেমই দেখি না কেন, হোয়াট এভার মে বি দ্য টাইম ফ্রেম আই এম ইউজিং, আমি যে কোনো টাইম ফ্রেম এখানে ইউজ করতে পারি, হোয়াট এভার উইথ দ্য টাইম ফ্রেম আই এম ইউজিং। এখানে তোমাদেরকে বুঝতে হবে যে মিনিমাম আমার যদি একটা ক্যান্ডেল থাকে, ওয়ান বেস ক্যান্ডেল যদি থাকে, তাহলে একটা ক্যান্ডেল মানে ইটস আ বেস্ট বেস্ট জোন। দুটো থাকলে ওকে ইটস আ বেটার জোন। তিনটে থাকলে ইটস আ গুড জোন। আর ফোর্থ যদি চারটে পাঁচটা অনওয়ার্ড যদি চলে যায়, আমি ওখানে আমার জোন খোঁজার আর চেষ্টা করব না। ক্লিয়ার? তো এবারে আমি যদি এখানে আমি যদি এখানে পলিসি বাজারের যদি এখানে একটা জোন খুঁজি, let me try to find out a zone of policy বাজার। এখানে একটা জোন মার্কিং করা আছে, দেখতে পাচ্ছ? ওটা ছেড়ে দাও, ইউ ফরগেট দিস ওয়ার্ড, আমি এখানে পিভট পড়ে নি তোমাদেরকে, ঠিক আছে? এই পিভি ফিনটেকে তুমি এখানে একটা জোন দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? একটা র্যালি, তিনটে বেস ক্যান্ডেল, আর তারপরে এখানে কি আছে? লেগ আউট আছে, 1 2 3, এখানে আমরা লেগ আউট দেখতে পাচ্ছি। আর লেগ আউটটা একদম দারুণ লেগ আউট। এখানে ইউ মার্ক দিস জোন, প্রাইস ইজ কামিং ওভার হিয়ার, যেদিনকে প্রাইসটা এখানে আসবে ইট শুড গো আপ। এখানে এবার আমরা টিআর এটিআর দেখবো। তো আমরা এখানে যদি টিআর দেখি, 18, 12, 9, এই তিনটে ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল নিলাম, 18টা নিলাম, সব থেকে বেশি যার টিআর আছে। তাহলে এই ক্যান্ডেলের আমার লেগিন ক্যান্ডেল কি হবে? তার লেগিন ক্যান্ডেল হওয়া উচিত অ্যাটলিস্ট 18, 36 থেকে 40-এর কাছাকাছি কত আছে? 39 আছে এখানে। আর এরপরে যদি আমি আমার লেগ আউটটা যদি ধরি, এখানে 40 আছে, কিন্তু এটা এটা কেন চলবে? আমি এটাকে একটুখানি চেঞ্জ করে দেখাই, দাঁড়াও।
এবার দেখো এখানে জোনটা অনেক প্রমিনেন্ট হলো, এখানে ভালো করে দেখো। এবার দেখো এখানে টিআর কত আছে, 13, 40 মানে 50, 73। তাও এই জোনটা চলবে, কারণ এটাকে যদি আমরা 50 ধরছি, এটা একটা রেশিও থাকে, মানে আমাদের 80 দরকার ছিল, মানে সরি আমাদের 100 দরকার ছিল, ইট ইজ 73, বাট এটা না বললেই এখন হচ্ছে না, একটা জিনিস এখানে বুঝতে হবে। চলো এখানে আমি আর একটা স্ট্রাকচার বলে দিই, যেহেতু আমি এটাকে বোঝাচ্ছি, এখানে আর একটা স্ট্রাকচার এখানে ক্লিয়ার করি কেন এটাকে আমি কনসিডার করব। পয়েন্ট টু রিমেম্বার্স ফর লেগ আউট, পয়েন্টস টু রিমেম্বার ফর লেগ আউট, যে লেগ আউটের জন্য আমরা কি কি পয়েন্ট এখানে আমরা মনে রাখবো। যদি আমার লেগ আউট এরকম হয়, আচ্ছা ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হয়ে গেল কিন্তু, যদি আমার লেগ আউট একটু এরকম করে নিচ্ছি, ডায়াগ্রামটাকে তোমরা বোঝার চেষ্টা করো। যদি আমার লেগ আউটটা এরকম হয়, এটা একটা ভালো জোন আমি এখানে বুঝতে পারছি। এবার যখন এই লেগ আউটটা এখানে তৈরি হলো, যখন এই লেগ আউটটা এখানে তৈরি হলো, এই লেগ আউটটা হওয়ার পর তুমি এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পেলে, তারপর একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, হতে পারে কি পারে না, হ্যালো, তারপর এখানে আর একটা ধরে নাও এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। তো তুমি ভাবো যে প্রাইসটা কিভাবে কোন প্যাটার্নে ওপরে যাচ্ছে, বায়াররা যে প্রাইসটাকে ওপরে নিয়ে যাচ্ছে সেটা কোন প্যাটার্নে নিয়ে যাচ্ছে ভাবো। এখানে এখানে আর একটা ক্যান্ডেল তৈরি হলো, এখানে ধরে নাও একটা ক্যান্ডেল তৈরি হলো, তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ একটা ক্যান্ডেল তৈরি হলো। তো প্রাইসটা এখান থেকে এখানে যখন মুভ করেছে, ইউ ক্যান সি ইয়োর অ্যাক্সিস। যদি আমরা যেরকম ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যখন আগে যখন জিওমেট্রি করতাম, তো আমার প্রাইস এখান থেকে যখন এখানে গেছে, তো আমার অ্যাক্সিসটা হয়ে গেছে সামথিং লাইক দিস, ইউ সি মাই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হয়ে গেছে সামথিং লাইক দিস, এরকম একটা অ্যাক্সিস তৈরি হয়েছে প্রাইসটা মুভ করার জন্য, ঠিক আছে। এবার আমি তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি, এগুলো সব চোখে বুঝতে হবে, এগুলো কেউ না আমি বলে তো দিচ্ছি, এগুলো নিজের সেলফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে পরে বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি, আমি আপ্রাণ চেষ্টা করছি বোঝানোর জন্য। তুমি দেখতে পেলে এখানে একটা জিনিস ক্রিয়েট হলো, 1, 2, 3, অথবা অলমোস্ট সেম জায়গায় নিয়ে এলো, 3। এখানে যে অ্যাক্সিসটা তৈরি হয়েছে আর এখানে যে অ্যাক্সিসটা তৈরি হয়েছে, এটা অনেকটা পারপেন্ডিকুলার কিনা, এই অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসটার মধ্যে একটা ডিফারেন্স আছে, বুঝতে পারছো কি? মানে আমরা যখন জিওমেট্রি করতাম, তো এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতাম, বলতাম কি বলতাম না, এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতাম, ঠিক আছে। তাহলে এটা যদি 90 হয়, তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে 85, এইটা কাছাকাছি মানে আমি এক্সাক্ট বলতে চাইছি না, আমি মানেটা বোঝানোর চেষ্টা করছি। এটা যদি আমার 90 ডিগ্রি হয়, এটা 85, আর এটা যদি আমার 85 হয়, এটা আমি ধরতে পারি আমার অ্যারাউন্ড 55 বা 60। তুমি যদি এই দুটো ক্যান্ডেলকে শুধু ছেড়ে দাও, অ্যাঙ্গেল ছেড়ে দাও, আমি অ্যাঙ্গেল বাদ দিলাম, এই দুটো ক্যান্ডেলের মধ্যে তুমি যদি এখানে শুধু এইটুকুনি দেখো যে বায়ারদের এখানে ক্ষমতা আর এখানে ক্ষমতার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, এটা বলো। এটা তো ক্যান্ডেল দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি যে এখানে বায়ারদের যেভাবে বায়াররা প্রাইসটাকে উপরে নিয়ে গেছে,
তার থেকে অনেক বেশি সরলভাবে বায়াররা এখানে ওপরে নিয়ে গেছে, মানে এখানে বায়াররা অনেক বেশি স্ট্রং কম্পেয়ার টু দিস ইমেজ, রাইট অর রং? হ্যালো, আরে সবাই একজন বললে কি করে হবে অদ্রিজা? তো দিস ইজ কল থ্রি লেগ আউট ফর্মুলা। ব্যাপারটাকে সিম্পল করে দিচ্ছি। যখন থ্রি লেগ আউট ফর্মুলাকে আমরা পেয়ে যাই, থ্রি লেগ আউট ফর্মুলা যখন পেয়ে যাই, তখন ওই লেগ আউটের উপর ট্রাস্ট আমাদের অনেক বেশি বেড়ে যায়। তখন ওই লেগ আউটের উপর ট্রাস্ট আমার কি হয়, অনেক বেশি বেড়ে যায়। যখন আমি থ্রি লেগ আউট ফর্মুলা পেয়ে যাই, 1 2 3, থ্রি লেগ আউট ফর্মুলা একটা লেগ আউট হয়, ইট ইজ কনসিডার ভেরি গুড লেগ আউট। যে এত বড় লেগ আউট, প্রাইসটা এতটা মুভমেন্ট করেছে যে তিনটে গ্রিন ক্যান্ডেলকে দিয়ে পরে সেটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে অ্যাট এনি টাইম ফ্রেম। তো যখন আমি এখানে টিআর দেখতে যাচ্ছি, দেখো এখানে 1 2 3টে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছ পরপর, 1 2 3 4 5 6 7 দেখতে পাচ্ছ, রাইট আর রং? তো ফর্মুলাতে বলা হয় থ্রি লেগ আউট ফর্মুলা। ফর্মুলাতে কি বলা হচ্ছে, থ্রি লেগ আউট ফর্মুলা। থ্রি লেগ আউট ফর্মুলা কনসিডার ইজ আ ভেরি গুড মানে লেগ আউট। তো যার মানে হচ্ছে যখন আমি থ্রি লেগ আউট ফর্মুলার এখানে আমি কথা বলছি, তো প্রাইস যখন এখানে আসবে, এতটা বায়ার প্রেসার ছিল যে অলমোস্ট না দেখতে যে 90%-এর মতন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, রাইট আর রং? হ্যালো, ঠিক আছে? দেখো এখানে, এখানে দেখো একটা দেখতে পাচ্ছ, এখানে একটা ইয়ে তৈরি করেছে 90%। এখানেও কি থ্রি লেগ আউট আছে? হ্যাঁ আছে, লেগ আউট হিসেবে তিনটে আছে। তো এই জোনটার মধ্যে যদি আমি তিনটে লেগ আউটকে যদি টিআর জোগাড় করতে হয়, তাহলে তো এই বেস ক্যান্ডেলটা সরে যাবে। এটা যদি আমি ডেলিতে দেখি, ইফ ইউ সি দিস জোন ইন ডেলি, সি দ্য লেগ আউট, কিন্তু ডেলিতে দেখতে গেলে, ডেলিতে যখন আমি দেখতে যাচ্ছি, এখানে তোমার জোনটা ভেতরে ঢুকে গেছে, জোনটা তুমি দেখতে পাচ্ছ না এখানে, ইউ ক্যান নট সি দ্য জোন। বাট এখানে যদি আমি দেখি, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এখানে ডেলিতেও তুমি থ্রি লেগ আউট ফর্মুলা দেখছো, ডেলিতেও এটা একটা, এটা একটা, এটা একটা, মানে প্রাইস ডেলি ক্যান্ডেলে এই দিনকে উপরে গেছে, পরের দিন উপরে গেছে, তার পরের দিনও উপরে গেছে। ক্লিয়ার করতে পারছি জিনিসটা? তো তাহলে আমি যদি এই তিনটে লেগ আউটের মোটামুটি এটা আমাকে দেখো, এখানে কোনো থামরুল তো নেই, দের ইজ নো, মানে দের ইজ নাথিং কল 100% স্টেটেড স্টেটমেন্ট ইন স্টক মার্কেট। তোমাকে এই স্ট্র্যাটেজি গুলো জানতে হবে, আর এই স্ট্র্যাটেজি গুলো দিয়ে পরে তোমাকে তোমার জোনকে মার্ক করা শিখতে হবে। তো থ্রি লেগ আউট ফর্মুলাতে যদি আমি টোটাল টিয়ারটা যদি ধরি, যদি এই ক্যান্ডেলটা যদি একটা ক্যান্ডেলে যদি এতটা উপর অব্দি যেত, তাহলে অবভিয়াসলি আমার এর থেকে টিয়ারটা বেশি হতো। হ্যালো, লেগিনের থেকে লেগ আউটের টিয়ার বেশি হতো, হতো কি হতো না? তো আমি যখন এখানে এটাকে 4 আওয়ার্সে চেক করছি, তো এটা কনফার্ম হয়ে গেছে, এবং থ্রি লেগ আউট কনফার্ম করে দিল যে এখানে আর টিয়ার বেশি আছেই, থ্রি লেগ আউটে আমার টিয়ার বেশি বাড়বে, ইউ ক্যান সি দ্য গ্রোথ ওভার ইয়ার। ব্যাপারটা বলতে পারছি কি পাচ্ছি না? হুম, আমাদেরকে বলা হতো যে ভিড় রাস্তাতে আস্তে গাড়ি চালানোর জন্য, ইটস আ ভেরি গুড রুল। কিছুদিন আগে, মানে এটা কতদিন হবে, আই ডোন্ট রিমেম্বার, কোথায় গেছিলাম আমার মনে পড়ছে না। আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে ওদিনকে টু হুইলার্সে ছিলাম। তো কোথেকে আসলে আমার মনে মনে পড়ছে না ওটা। তো কি হলো, খুব হালকা হালকা, মানে সবে মাত্র 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ করে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। আমাদের এখানের রোডটা অনেকটাই, গড়িয়ার দিকটা কনজেস্টেড। সেই সময় আমাকে স্পিডে গাড়ি চালাতে হয়েছিল, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। তার মানে কি আমি ট্রাফিক রুল ভেঙে দিলাম? আমি চেয়েছিলাম যাতে, আমাদের কাছে ছাতা ছিল না, ওয়াটারপ্রুফ ছিল না। ও, আমার আমার মনে পড়েছে, সেদিনকে আমরা গেছিলাম, আমার এই মেয়ের স্কুলের জুতো ছিঁড়ে এনেছিল, তো ওর জুতো নেওয়ার জন্য। তো এবার কি হয়েছে, চলে তো গেছি, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি যখন ঢুকছি, যে যাতে আমরা না ভিজে যাই, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আমি এখানে কোনো রুল ব্রেক করলাম। সার্কামটেন্সেস অনেক কিছু করায়, তো এখানে সার্কামটেন্সেস তুমি যদি বলো যে হার্ড এন্ড ফাস্ট রুল, কুশলদা বলেছে এটা এটা এটা, এবার নিজেই কথা বলছে না এই জোনটাকে নেবো। আরে ভাই, তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, থ্রি লেগ আউট ফর্মুলা এখানে আছে। স্টক মার্কেটে তোমাকে তোমার আই ওপেন করতে হবে, ব্রেন ওপেন করতে হবে, ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ইউ হ্যাভ টু ফিট দ্যাট ইনটু দ্যাট সিস্টেম, হোয়াট এভার ইউ নোজ।
এই জন্যই বলে একটা জোনকে অ্যানালিসিস করে সময় লাগে একটা জোনকে কনফার্ম করার জন্য। আমি যদি এখানে আসি, চলো এই জোনটাকে দেখি। ড্রপ বেস র্যালি প্যাটার্ন আছে, এই মার্কিং হবে, ড্রপ বেস র্যালি প্যাটার্ন আছে, রাইট? লেগ আউটে কনসিডার করব, লেগিনে করব না, ঠিক আছে? আমরা লেগ আউটে কনসিডার করব, লেগিনে করব না, ঠিক আছে? আমরা এখন পর্যন্ত যা যা পড়লাম এই জোনের মধ্যে সবকিছু ম্যাচ করছে, দেখো তো। লেগিন যেখানে আছে সেখানে আমাদের কি আছে, ক্লোজিং এ আমাদের কি আছে, উইক আছে। আমি একটা আনফিল অর্ডার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আর তারপরে একটা ফিল্ড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাহলে এখানে জোন আছে, আমি এখানে বুঝতে পারছি। নাও লেটস কনসিডার দ্য টিআর কত আছে, 2.15, এর পরেরটা কত আছে 8.40, এর পরেরটা কত আছে 17.65। কনসিডার করবো কি করবো না অ্যাজ আ জোন, বলো? করবো তো? এখানে একটা জোন দেখতে পাচ্ছি আমি, ড্রপ বেস ড্রপ, হুম, এই যে ড্রপ বেস ড্রপ হয়েছে, এটার কি মেরিট আর কি কি ডেমেরিট আছে? দেখো এখানে লেগ আউটটা দেখো, লেগ আউট এখানে আছে তো, থ্রি থ্রি লেগ আউট প্যাটার্ন তৈরি তৈরি করেছে, থ্রি লেগ আউট প্যাটার্ন, ড্রপ বেস, তিনটে লেগ আউট প্যাটার্ন তৈরি তৈরি করেছে। আচ্ছা, প্রাইস যেখানে ক্লোজ হয়েছিল সেখানে একটা উইকও আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি, আছে উইক, ওকে। এবারে এই যে জোনটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, তোমরা বলতে পারো, আমি আমি নিজেই বলছি স্যার এখানে হোয়াইট এরিয়া নেই। দেখো এটা হচ্ছে পুরো আমার এই জোনটার পুরো জিনিসটাকে, এটা হচ্ছে পুরো ক্রাশটা এই জোনটা, রাইট আর রং? এই জোনটার বডিতে হোয়াইট এরিয়া নেই, কিন্তু এই ওপরের উইকটার মধ্যে আমার এখানে কি আছে, একটা হোয়াইট এরিয়া দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আমি উইক টু উইক এখন মার্কিং করা শিখেছি, এগুলো এগুলো মার্কিং আমি দেখাবো। আমি যদি এখানে আসি, টিআরএ কত আছে, 3.60 আছে। এখানে যদি আসি কত আছে, 3 এর পর 13 আছে। এখানে যদি দেখি 12, 5, 29, কনসিডার হয়ে যাবে, এটা হবে কি হবে না? ক্লিয়ার হলো কি হলো না? কিরকম জোন মার্ক করতে হবে বুঝতে পারছো? এবারে এই জোনটা এখন বোঝাবো না, এই জোনটা দেখো, এই জোনটা আবার তোমায় খারাপ, উইকটা বেশি আছে, যাই হোক। এখানে একটা জোন আছে, 26.4, মানে হচ্ছে 2622 টাকা স্টপ লস। এবার দেখো এই জোনটা দেখতে পাচ্ছ, এর মার্কিং অ্যাকচুয়ালি এখান থেকে হবে 25.4, 25.4, 21 টাকা স্টপ লস। আচ্ছা, এখানে ড্রপ মানে ফিল্ড আনফিল্ড, ফিল্ড দেখতে পাচ্ছি আমি এখানে, হ্যাঁ, ফিল্ড আনফিল্ড ফিল্ড দেখতে দেখতে পাচ্ছি তো। এর কত দেখাচ্ছে, ট্রু রেঞ্জ 21, এর ট্রু রেঞ্জ কত দেখাচ্ছে 29, এর ট্রু রেঞ্জ কত দেখাচ্ছে, এর ডবল দেখাচ্ছে প্রায় 41, ঠিক আছে? 29 আর 41 দেখাচ্ছে। তাহলে এখানে তোমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা আছে, তোমরা বলো, তোমরা বলো, চলো আমি এখানে কাউকে জোর করবো না,
তোমরা এই ক্যান্ডেলটায় এখন ট্রেড নেবে কি নেবে না? তোমাদেরকে যে টিআরটা এখানে দেখতে বললাম, আবার দেখো বেস ক্যান্ডেলে দেখাচ্ছে 21, এখানে দেখাচ্ছে 21-এর পর 29। তার মানে তোমার মনে হতে পারে প্রাইস এখানে এসে হোল্ড করবে কি করবে না, রাইট অর রং? কারণ ডবল হয়নি, আর এর ডাবল এখানে হবে, ঠিক আছে? এটাও দুটো লেগ আউট কাউন্ট করলে হতে পারে, একটুখানি হয়েও যেতে পারে, ঠিক আছে? তাও আমি ধরে নিচ্ছি এইখানেই ম্যাচ করেনি। তো তোমার মনে হতে পারে যে এই জোনটা চলবে না, তো তুমি এখন এখানে ঢুকবে না, রাইট? কারণ আমি যদি এখানে ঢুকতে চাই যে আমি কেন জোনটাতে নেবো, আমি যেখানে ঢুকতে চাই, তাহলে একটা টপিক আমাকে শেষ করতে আমি অনেকগুলো টপিকে চলে যাবে, সব টপিকে লিঙ্ক করবো, প্রতিটা ডস লাস্টে কানেক্ট হয়ে যাবে। প্রতিটা ডস আজ থেকে আরো, মানে উইদিন 10 ডেজ, আজকে 6টা ক্লাস চলছে, আরো 4-5টা ক্লাসের পরে যখন আমরা ডিসকাশন করব, তো তোমরা বুঝে যাবে যে আমি যদি বলি এই জোনটা আমি নেবো, তো কেন নেবো, তখন তোমরা বুঝে যাবে, ঠিক আছে? বাট তোমরা কি ঢুকছো না? ঢুকছো না, ঢুকছো না, আজকে ক্লাস অনুযায়ী ঢুকছো না, কোয়ালিটি জোন মার্ক করতে হবে। এখানে একটা দেখো, এখানে আমি একটা তোমাকে জোন দেখাই। তুমি এখানে র্যালি, বেস, র্যালি একটা জোন দেখতে পাচ্ছ? হুম? তো এখানে যদি আমি দেখি আমার ট্রু রেঞ্জ কত আছে ভাই, এরপরে কত আছে 16, এরপরে কত আছে 46। এই জোনটা তোমরা নিতে পারো কি পারো না? ক্লিয়ার হচ্ছে? রাইট। জোনটা একটা উইকলি জোন থেকে চলেছে। এখানে একটা জোন দেখতে পাচ্ছ, ড্রপ বেস র্যালি আছে ভাই, 3 লেগ আউট ক্যান্ডেল দিয়ে আছে। এখানে যদি আমি দেখি কত আছে, 9 আছে ট্রু রেঞ্জ, 29 আছে, 33, 20, 38, মোটামুটি এটাকে যদি আমি 3 আওয়ার্সে নিয়ে যাই, 9, 43, 33, এটা হচ্ছে 4 আওয়ার্সে নিয়ে যাই, 4 আওয়ার্সে গেলে পরে 29, ঠিক আছে? তোমার যেখানে যেখানে তুমি জোনটা ভালো বুঝতে পারছো, তো এখানে জোনে আমি আমি কি বোঝালাম, এখানে আছে 20, এখানে 9, এখানে 29, 29-এর পরে এখানে কত আছে 33, মানে এর থেকে তো বেশি আছে, তারপরে থ্রি থ্রি লেগ আউট আছে। চলবে কি চলবে না বলে, একটু আগে থ্রি 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 লেগ আউট বোঝালাম। হুম? আমি গতকাল একটা বলেছিলাম তোমাদেরকে, সাপ্লাই জোন। দেখো এখানে করমন্ডলের এখানে এখানে কি কি দেখতে পাচ্ছ, একটা ডিমান্ড জোন আছে, কত আছে 45, এখানে কত আছে 61। আর এই করমন্ডলটা অনেকটা লুপিনের সাথে ম্যাচ করলো, এরও উইকটা বড় আছে, রাইট আর রং? আর প্রাইস এখানে এসে আটকে আছে আজকে। সো কালকে শুক্রবার, কালকে দেখতে হবে কি হচ্ছে প্রাইসের সাথে, ঠিক আছে? তো 45, 61, 195 আছে এখানে। ওকে, এই যে সাপ্লাই জোনটা ক্রিয়েট করেছে, ইউ থিঙ্ক অফ দিস সাপ্লাই জোন। দেখো আমি প্রিভিয়াস যে মার্কিং গুলো করেছি, এই মার্কিং গুলো কিন্তু ফালতু ফালতু নয়, তোমাকে আমি একটা জিনিস এখানে দেখাতে চাই। প্রাইস আজকে দেখো, এই করমন্ডলটা আমি গতকাল বলেছিলাম কি বলিনি ক্লাসে? বলেছিলাম তো। দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, ঠিক আছে? মানে ইউ উইল হ্যাভ ট্রাস্ট অন দিস। প্রাইস এই জোনে টাচ করেছিল, আর জোনে টাচ করার পরে এখানে গেছিল। তাহলে আমরা যদি বাই অর্ডার লাগাতাম,
আমরা এই মুভটাকে ক্যাপচার করতে পারতাম কি পারতাম না, তোমরাই বলো ভাই। অদ্রিজা, কালকে ক্লাসে করমণ্ডলের এই জোনটা আমি ডিসকাশন করেছিলাম কি করিনি? তোমার নাম অদ্রিজা? এবং এটা ডেট দেখে নাও। আচ্ছা, এটা কালকেই টাচ করেছিল। ঠিক আছে, কালকে টাচ করেছিল, টার্গেট দিয়েছে আজকে বলে দেখি, হ্যাঁ আজকে, কালকে এই জোনটাতে টাচ করেছিল, টার্গেট দিয়েছে আজকে। এবার তুমি দেখো এখানে সাপ্লাই জোন ক্রিয়েট করেছে কি করেনি? করেছে। এবং এটা আমার বেস ক্যান্ডেল কত আছে? 24 আছে। ট্রু রেঞ্জ 24 আছে। হ্যালো, এখানে কত আছে? ট্রু রেঞ্জ 24 এর পর 121। দেখো, অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়, 24 এর পরে হওয়া উচিত ছিল, যদি এটা 121 হয়। না, এই জোনটা নিয়ে আমার সন্দেহ হয়ে গেল। এবার এটাকে ভ্যালিডেট করার একটা অন্য রাস্তা আছে, যেটা আমি বোঝাবো। এটা আমি বোঝাবো, এখন আমি বোঝাইনি। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস শুরুই হবে যে এরকম একটা জোন যদি থাকে, যে আমাকে একটা ত্রিশুল গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ করে দাও, যে ইফ দ্য টিআর ইজ অ্যাব্রাপ্ট সামথিং অ্যাবনর্মাল ভ্যালু, হোয়াট শুড বি ডু? এখানে দেখো 24 আছে, তা আমার এখানে 24 48 থাকতে পারে, আরো বাড়িয়ে ধরে নাও 48 থেকে 58 থাকতে পারে, 60 থাকতে পারে, কিন্তু এখানে কত এসছে? 121 এসছে কিনা? হ্যালো, সাপোজ আজকে ধরে নাও আমাকে, ধরে নাও আমার আজকে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমি আমার স্টক মার্কেটের দিক থেকে বলছিলাম না, অ্যাজ আ আইটি ইঞ্জিনিয়ার আমাকে, আমি যদি কোনো জায়গায় যদি চাকরির জন্য যদি অ্যাপ্লাই করি, যদি কলকাতার বুকে যদি আমি অ্যাপ্লাই করি, তো কলকাতার বুকে অ্যাপ্লাই করলে আমার এখানে আইটি স্টুডেন্টরা বসে আছে, অ্যাটলিস্ট আমি 1 লাখের অ্যাভাব স্যালারিতে আমি নেগোসিয়েশন করবো। অ্যাম আই রাইট অর রং? যারা আমার আইটি স্টুডেন্ট আছে বলে দাও, করা উচিত কি উচিত না? আমার করা উচিত তো ভাই। এবার ধরে নাও আমাকে একটা কোম্পানি ডেকে বললো, এ ভাই তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, এসো, তোমাকে আমি 2 কোটি টাকা মাইনে দেবো। আমার দুবার ভাবা উচিত কি উচিত নয়, যে করতে কি চাইছে আমার সাথে? হতে পারে ওই কোম্পানিতে যাব, আর ওই একটা সিনেমা দেখেছিলাম না, কিডনি লে লিয়া ভাই, কি একটা ছিল না, রান, কিডনি নিকাল লিয়া, কাওয়া বিরিয়ানি। তো এইখানে আমার কোনো কাওয়া বিরিয়ানি কেস নেই তো, যে এখানে, চলো আজকে টার্ম হয়ে গেল কাওয়া বিরিয়ানি, তো এখানে কাওয়া বিরিয়ানি কেস নেই তো, যে এখানে আমার 24, এখানে আমার 121, আর 121 পরে এখানে আমার 131, কিন্তু 3 লেগ আউট আছে, তাহলে 100, এখানে এখানে তার গল্পটা কি? তো যদি কোনো অ্যাবরাপ্ট ভ্যালু থাকে, ওইখানে আমরা কি ডিসিশন নেবো? সবকিছুর কিন্তু সাইন্টিফিক রিজন আছে। তো এটা আমি নেক্সট ক্লাসে একবার এটা বলার চেষ্টা করবো, এটা আমাকে নেক্সট ক্লাসে একটা টেক্সট করে রেখে দাও, নইলে আমি এটা ভুলে যাবো। আমি আমার বন্ধুকে বললাম, তোমার সাথে গল্প করলাম, যে টাটা মোটরসের গল্পটা করেছিলাম। তো টাটা মোটরসের এই যে জোনটা আছে, তোমাদের সামনে বারবার ডিসকাশন করছি, টাটা মোটরসের এই যে জোনটা আছে, এই জোনটার মধ্যে যদি দেখি আমি, জোন তো তোমরা বুঝতেই পারছো, এই জোনটার মধ্যে কাছে 2.95 টু রেঞ্জ, কত আছে? 2 এর পরে 10, 2.95, 3 পর আছে 10, ঠিক আছে। আর এখানে কত আছে? 10-এর পর 20 হওয়া উচিত, ঠিক আছে, 40 আছে। কিন্তু যদি এটা আমার এখানে 10-এর পরে যদি এটা আমাকে দেখাতো 110 বা 120, তাহলে আমাকে ভাবতে তো দুবার, যে কোনো কাওয়া বিরিয়ানি কেস নেই তো, তো তার ভ্যালিডেশন আমি বোঝাবো। হ্যালো, ঠিক আছে। তো এই জোনটা, ওই জন্য আমি এখানে ওয়েট ওয়েট করছি এই জোনটার জন্য। এই জোনটাতে যখন এখানে আসবে একটা ইনভেস্টমেন্ট আমাকে এখানে ক্লোজ ক্লোজ করতে হবে আমার, না আসা পর্যন্ত আমি এখানে ক্লোজ করতে পারছি না এখানে, আর আমি জানি যে এখানে ওকে আসতে হবে। আই এম স্টিল ওয়েটিং ফর দিস পিরিয়ড। হুম। আজকে কত হলো? আজকে থার্ড তো, লেটস সি।
আর 10 ডেজের মধ্যে তো চলে আসা উচিত এখানে। ঠিক আছে, বোঝাবো যে আমি কি ক্যালকুলেশনটা করলাম, কতদিনের মধ্যে একটা जोन हिट होते পারে, एवरीथिंग आई विल टेल यू। एक जोन जो हम लोग मार्क करें अप्रोक्स डेट कि किस पीरियड में ये जोन मेरे पास आ सकता है, সেই জিনিসগুলো এখানে বোঝাবো। চলো আর একটা দেখিয়ে দিই। থ্রি লেগ আউট ক্যান্ডেল আছে, বেস আর এখানে আছে, আছে কি নেই? তো আমি যদি এটাকে মার্কিং করি এখানে, যে চলো এটা আমার একটা আছে এখানে, তো এখানে আমি কত দিয়েছি 1.83 বেস ক্যান্ডেলে, মানে 2। এখানে দেখছি 4, 2.91 মানে 4। এখানে দেখছি 4, এখানে 6। তো 6 আছে, 4 আছে, 3 আছে, অ্যাড অ্যাড করবো না, একটা অ্যাড করে নেবো না কিন্তু। তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো আমি যেগুলো বলছি তার বাইরে ভাববে না কিন্তু, ঠিক আছে? আমি এরকম ওভার স্মার্টনেস দেখিয়েছি যে আরে এটা তো বলছে না, তাহলে আমি আমার দিক থেকে অ্যাড করে নেবো। তুমি একটা লাইন এখানে এক্সট্রা ভাববে, তুমি যেটা ভাববে জানবে তোমার থেকে অনেক বেশি অনুরা আছে মার্কেটে, যারা অনেক কিছু ভেবে পড়ে বসে আছে কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। তুমি যতই রাইট ভেবে নাও, হাউ মাচ রাইট ইউ আর দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এইখানে আমার একটা বাফার থাকবে, ঠিক আছে? এবং লোকে বলে কত টাকা স্টপ লস, এখানে আমি দেখো স্টপ লসটা কত টাকা, একটা বাফার নিলাম আমার 96.20, 93.96, মানে তুমি ধরে নাও একটা 3 টাকা স্টপ লস নিয়ে পরে আমি এখানে চলছি। এখানে কয়েকজন আছে যারা ইউটিউব ভিডিও দেখে, যারা 150 টাকা, 200 টাকা, 300 টাকা স্টপ লস নিয়ে পরে কাজ করে। 300 টাকা স্টপ লস ইন্টু 10 স্টক, তুমি যদি 10টা কোয়ান্টিটি নাও, 300 ইন্টু 10, তোমার স্টপ লস হচ্ছে 3000 টাকা। আমি এখানে আমি এখানে 3 টাকা স্টপ লস নিয়েছি। তুমি যদি 100টা কোয়ান্টিটি নাও, তাহলে যেখানে 3000 টাকা ছিল তোমার এখানে স্টপ লস হচ্ছে 300 টাকা, যদি 100টা কোয়ান্টিটি নাও। ওখানে 10টা কোয়ান্টিটি নিলে পরে তোমার 3000 টাকা হচ্ছিল, এখানে 100টা কোয়ান্টিটি তোমার স্টপ লস শুধু 300 টাকা। ইজ ইট মেকিং ডিফারেন্স? ইয়েস অর নো? হ্যালো হৃদয়, ঠিক ঠিক বলছি তো? তাহলে আজকে যে ক্লাসে যে জিনিসটা আমরা করলাম, ক্রাক্সটা, মিনিমাম রিকোয়ারমেন্ট টু কনফার্ম আ জোন, লেগ ইন, লেগ আউট অ্যান্ড বেস, এত জোন দেখাচ্ছি, আশা করি এবার পিকচারটা চোখে বসছে। বসছে কি বসছে না? ইয়েস অর নো? হ্যাঁ, এই যে ছবিটা চোখে বসছে, প্রপার লেগ ইন থাকবে, প্রপার লেগ আউট থাকবে, বেস ক্যান্ডেল থাকবে প্রপার। লেগ ইনে যেন উইক থাকে, লেগ ইনে উইক থাকার পরে আমার বেস ক্যান্ডেল যদি লেগ ইনের জায়গা থেকে শুরু হয়, ইটস বেস্ট। আর লেগ ইন আর লেগ আউটের মধ্যে একটা ছোট গ্যাপ যেন থাকে, এরকম না হয়ে যায় যে আমার পুরো লেগ ইনকে কভার করে নিয়েছে। মাই লেগ ইন শুড নট গেট কভার্ড ফুললি। আর কালকে একটা কথা বলেছিলাম, কোনো অপোজিট কালারের ক্যান্ডেল যেন লেগ ইনের বডিকে ফুললি কভার না করে, বলেছিলাম। কোনো অপোজিট কালারের ক্যান্ডেল যেন লেগ ইনের বডিকে ফুললি কভার না করে। আমি এখানে যতগুলো জোন দেখালাম আমার এখন মনে নেই, একটা দেখালাম এটা লেগ ইনের বডিকে কভার করেছে, করেনি তো? টিএ টাটা মোটরস, অপোজিট কালারের ক্যান্ডেল এ দেখো এখানে 2 আওয়ার্স, র্যালি, বেস, ড্রপ, অপোজিট কালারের ক্যান্ডেল পুরো বডিকে ফিল আপ করেছে। উইক থাকতে পারে, উইক নিয়ে আমার কোনো প্রবলেম নেই, পুরো পুরো বডিকে যেন কোনো অপোজিট কালার বডি ক্যান্ডেল যেন ফিল আপ না করে, ঠিক আছে? কি বলেছিলাম, এসিসি বলে একটা দেখালাম, র্যালি, বেস, র্যালি, অপোজিট কালার ক্যান্ডেল আছে? কোথায় আছে? অপোজিট কালারের ক্যান্ডেল কি বডিকে ফিল আপ করেছে? শুধু হ্যাঁ, লেগিনের জন্যই তো। করমন্ডল, অপোজিট কালারের ক্যান্ডেল এখানে ফিল আপ করেছে পুরো বডিকে? এই ডিমান্ড জোনটা যেটা চলেছে এখানে ফিল আপ ছিল?
যে কটা জোন আজকে আমরা ডিসকাশন করলাম এখানে, ধর এই জোনটা অপোজিট কালার ক্যান্ডেল কি বডিকে ফিল আপ করেছে? ক্লিয়ার হচ্ছে কি হয়নি? হচ্ছে এবারে? যা বলছি নিজে মেনটেন করছি কি করছি না, না শুধু দেখানোর জন্য বলছি? যা বলছি নিজে মেনটেন করছি না কি করছি না? আচ্ছা এই জোনটা নিয়ে এখন কথা বলবো না। কি ছিল লুপিন? একটা কথা তোমাদেরকে বলেছিলাম কিছু জিনিস আমি, ঠিক আছে? তোমরা এখন নিফটি ফিফটিতে কাজ করবে। নিফটি ফিফটিতে তোমরা কটা স্টক পাবে? 50টা। বলে বলে দিয়েছিলাম। আমি বলেছি আমি আগামী দিনে 260টা স্টকের লিস্ট দেবো তোমাদেরকে। আজকে ক্লাসে বলেছি কি বলিনি? ডিমান্ড এন্ড সাপ্লাইতেই কাজ করবো। আমি তোমাদেরকে সেফ রাখার চেষ্টা করছি। কেন? তুমি যদি ভুল করেও ফেলো, তারপরে যদি আমার কাছে এসে কাঁদো যে দাদা ভুল ভুল করে ফেলেছি, তো তখন যাতে আমি তোমার হাতটা ধরতে পারি। দ্যাট ডাজেন্ট মিন আমি আমার নিফটিতে 7,500 খানা স্টক, 7,200 খানা স্টক লিস্ট আছে, আমি সব স্টকে কাজ করি। একদিন নিফটি আলফা ফিফটির কথা বলেছিলাম, তো আমি দেবো লিস্ট। তোমরা 50টা স্টক থেকে ম্যানেজ করো। তোমরা এখানে কতজন আছো যে 50টা স্টকের উপর একটা গ্রিপ বসিয়ে নিয়েছো? অ্যাটলিস্ট যে আজকে রিলায়েন্স কি দেখেছিলাম, রিলায়েন্স কি কোনো জোনের মধ্যে আছে? এগুলো করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে না? তুমি যখন প্রথম আইটিতে পড়াশোনা শুরু করেছিলে, তখন তোমাকে যে ক্লাস নিয়েছিল, বা তুমি যখন প্রথম কম্পিউটার আইটিতে যখন ক্লাস স্টার্ট করেছিলে, আমার কাছে নয় অন্য কারো কাছে, যার কাছেই হোক, যেখানেই হোক, তোমার কিন্তু অনেক জিনিস বুঝতে অনেক টাফ লেগেছিল, রাইট অর রং? আজকে তুমি মাল্টি ডোমেন স্কিল তুমি আজকে গ্যাদার করছো কি করছো না? তুমি সিসকোর ওপর জানো, এসভিপিএন জানো, সিসিএনপি জানো, সিকিউরিটি জানো, ফায়ারওয়েল জানো, রাইট? আরো আরো কত কি জানো, তুমি বিজেপি জানো। একদম কোর লেভেলের তোমার কাছে নলেজ আছে। আজকে তোমার টাফ লাগছে ব্যাপারগুলো গ্র্যাব করতে? সেদিন যদি তোমাকে বলা হতো যে তোমাকে এই এইগুলো পড়বে তবে কি তুমি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে, যদি এই পুরো ছকটা তোমার সামনে রাখা হতো যেদিকে তুমি প্রথম স্টার্ট করেছিলে, সেদিন যদি এই ছকটা তোমার সামনে রাখা হতো, তুমি কি আইটিটাকে অ্যাজ আ কেরিয়ার চুজ করতে মানে অনেস্টলি পারতে, না ভয় ভয় খেতে? তো সে সিমিলারলি আমি তোমাকে বলেই দিলাম যে আমি আমার স্টক লিস্ট তোমাদের সাথে শেয়ার করবো। আমার স্টক লিস্ট বলে নয়, আমি আমি সেক্টোরিয়াল ডেটা বলে একটা কথা বলেছিলাম, মনে আছে? ভুলে গেছো? না, ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ এগুলো আমরা প্রথম। না না, আমি 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 দেখাচ্ছি, শোনো। আমি তোমাকে, না না, আমি তুমি বললে আমি তোমার কথার উত্তর দিচ্ছি না, আমি বাকিদের ব্রেনের ফিলটাও নিচ্ছি এখানে। বাকিদের ব্রেনের ফিলটাও নিচ্ছি এখানে। লুপিন কিসে কাজ করবে আর দেখলো, লুপিন বুঝতেই পারো যে লুপিন কিসে আছে। ঠিক আছে? আমি যেমন বলছিলাম প্রতিটা স্টক যখন দেখবে, প্রতিটা স্টকের একটা আইডিয়া থাকা উচিত যে এই স্টকটা কোথায় কাজ করছে কোথায় না। কি হলো এটা? আটকে গেল কেন? আরে ধরো এটা হল, হ্যালো, am I audible? এটা কি হলো নিফটির সাথে? এটা আমার গুগল ক্রোম কি হলো? দেখো এখানে কত কোম্পানি আছে, যেমন গ্লেনমার্ক আমি দেখিয়েছি, ঠিক আছে? বায়োকন বলে একটা কোম্পানি আছে। আমি কখনো দেখবে অ্যালকেম নিয়ে আমি কথা বলবো, ম্যানকাইন্ড জাইডিউস নিয়ে আমি কথা বলবো, কিন্তু তুমি অ্যাবাউট ইন্ডিয়া নিয়ে পড়েও আমি আমি কথা বলবো। কিন্তু তুমি খুব কম চান্স দেখবে আমি গ্র্যানুয়েলস নিয়ে কথা বলবো। তো এই কোম্পানিগুলোর মধ্যে কিছু তো জিনিস আছে যে যে এরা লুপিন নিয়ে কথা, টোরেন্ট ফার্মা নিয়ে কথা বলবো, অরো ফার্মা নিয়ে কথা বলবো, লরাস ল্যাব নিয়ে কথা বলবো, কিন্তু দেখবে আইপিসি ল্যাব নিয়ে আমি অত কথা বলবো না। এবার তুমি তুমি যদি দেখো গ্র্যানুয়েল সেখানে 9%-এ আছে, মানে
নিফটি ফার্মাকে এ কন্ট্রিবিউশন দিচ্ছে অনলি 9%, whereas আইপিসিএ ল্যাব 2.41% কন্ট্রিবিউশন, তবু একে নিয়ে কথা বলছি না। দেয়ার আর সাম রিজন বিহাইন্ড ইট, ঠিক আছে? হুম। দ্যাট ডাজেন্ট মিন ইনভেস্টাররা নিজেদের সুইচ করে টাইম টু টাইম, ঠিক আছে? তুমি কিছু কিছু বছর আগে দেখবে রিয়েল এস্টেটের সব থেকে বেশি ইনভেস্টাররা ছিল। আর আমরা জানি যে কি হয়েছে কিছুদিন আগে, ফার্মা কোম্পানিরা কিভাবে গ্রো করেছে কিছুদিন আগে, তো অবভিয়াসলি সেখানে ইনভেস্টার অ্যাড হয়েছে, রাইট? তো আইটিতে, তার রিয়েল এস্টেটের আগে আইটিতে তারা ইনভেস্টার ছিল, মানে আইটি সেক্টরে অনেক ইনভেস্টার তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে ওইভাবে এটার জন্য একটা অন্য গ্র্যানুলার রিসার্চ দরকার, এবং আমরা টেকনিক্যাল অ্যানালিসিস থেকে যে কথাগুলো এখন বলছি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যে কোথায় ইনভেস্টররা যাচ্ছে। আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এখন পড়াবো না, এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়াবো কি পড়াবো না সেটা আমার এখন মাথাতেও নেই। তো যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস তোমাদেরকে পড়াই, কেন পড়াবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখন তোমাদেরকে ট্রেডিং শেখাচ্ছি, ইনভেস্টমেন্ট শেখাইনি। যেদিনকে আমি তোমাদেরকে ইনভেস্টমেন্ট শেখাবো, যে তুমি একটা স্টককে 6 মাসের জন্য, যে তোমার কাছে, যেমন আমার বন্ধু আমাকে বলেছিল নেক্সট ইয়ার টাটা মোটরস উপরে যাবে, এখন থেকে টাকা, তো তোমার তোমার যখন এরকম আমার বন্ধুর মতন থট প্রসেস থাকবে, তখন তুমি কি করে টেকনিক্যাল, হ্যালো হ্যালো একটু মিউট মিউট করতে হবে প্লিজ, না না একটা মিউট মিউট। তো আমি যখন এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা তখনই শেখাবো ইফ আই এনিওয়ার ডিসাইড যে আমি তোমাদেরকে ইনভেস্টমেন্ট শেখাতে একটা ইচ্ছেতে আছি। আমি বলেছি স্টক ট্রেডিং শেখাবো, আগে স্টক ট্রেডিংটা শেখাবো। এবার তোমাদের কাছে স্টক ট্রেডিং করার পর তোমাদের কাছে মনে হবে যে স্যার আমাদের কাছে একটু বেশি পয়সা এবার ইনকাম হচ্ছে, তো আমরা কিছু কিছু সেফ গেমও সাইডে খেলতে চাইছি। At that point of time, if I decide, I will go with fundamental analysis also. যেখানে আমি ইনভেস্টমেন্ট নিয়ে তোমাদেরকে বোঝাবো যে ভাই তোমার ক্যাপিটাল হচ্ছে 10 লক্ষ টাকা, তুমি ক্যাপিটাল নিয়ে কাজ করছো, ভেরি গুড, 10 লাখ রুপিস ক্যাপিটাল নিয়ে কাজ করছো, আগামী দিনে অবশ্যই হবে সবাইকার, এখন বিশ্বাস করো চাই না করো, তো তুমি 10 লাখ নিয়ে ক্যাপিটাল নিয়ে কাজ করছো, তুমি 20 লাখ নিয়ে ক্যাপিটাল নিয়ে কাজ করছো, ভেরি গুড, তুমি একটা কাজ করো 3 থেকে 4 লাখ টাকার ক্যাপিটালের একটা তুমি ইনভেস্টমেন্টের দিকে চলে যাও, নট এসআইপি ইনভেস্টমেন্ট। এসআইপি ইনভেস্টমেন্ট করতে আমি একটা মানি ম্যানেজমেন্টও শেখাবো, বা কিন্তু এই পুরো জিনিসটা প্রসেসটা করার জন্য আমাদের কাছে বড় ক্যাপিটাল থাকতে হবে। যে আজকে যদি কারোর কাছে যদি একটা 40 লাখ বা 50 লাখ এর ক্যাপিটাল আছে, হাউ হি ক্যান ম্যানেজ দ্যাট ক্যাপিটাল ইন আ ভেরি এফেক্টিভ ওয়ে, যে কতটা ওর গোল্ডে ইনভেস্ট থাকা উচিত, কতটা ওর এসআইপি তে যাওয়া উচিত, কতটা ওর স্টকে করা উচিত, কতটা ওর ইনভেস্টমেন্টে থাকা উচিত, কতটা ওর মিউচুয়াল ফান্ডে থাকা উচিত, এভরিথিং আমি ওটা যেভাবে বলবো। আর আমি যখন যদি কখনো এই ক্লাসটা করে তখন তুমি দেখবে, কেন ওই সেশনটা আমি একটা খুব, মানে কি বলবো, মানে মাই ডিয়ার পার্সনের কাছ থেকে আমি ওই লেসনটা পেয়েছি, হেভি মাই ডিয়ার পার্সনের কাছ থেকে লেসনটা পেয়েছি আমি, ঠিক আছে? অ্যান্ড ইটস ইট ইট যদি কখনো এগুলো নিয়ে কখনো ডিসকাশনে হয়, ইট উইল বি আ ওয়ান্ডারফুল সেশন। একদিনের সেশন হবে না, ইট ইজ গোয়িং টু মানে 15 ক্লাসের সেশন হবে, 15টা ক্লাসের সেশন হবে অল টুগেদার, যেরকম আমরা বসছি। তো অ্যাট দ্যাট টাইম তো আমরা একটু অন্যদিকে চলে গেছি, আমরা এখন আসি, আমরা স্টকের দিকে এগোবো। তো আমরা লুপিন নিয়ে কথা বলছিলাম, তো লুপিন ইজ ওয়ান অফ দ্য স্টকস দ্যাট হ্যাভ আ ভেরি গুড মুভমেন্ট। আর এফআইআই ডিআই এর যদি আমরা কথা ভাবি, এবং আর একটা জিনিস আমি তোমাকে এখানে একবার চেক করে নিই, আমি যে লুপিনকে আমার এখন একটু মনে পড়ছে না, আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, LUPIN, এটাও আমি দেখাবো। যে আমি তো সিম্পল, এখন আমরা আমাদের কটা ক্লাস হয়েছে বস, এখনো আমাদের 1 মান্থ ক্লাস হয়নি, আর তোমরা প্রবাবিলিটি থেকে, যে প্রবাবিলিটি থাকে পুরো চার্টের মধ্যে ওপরে যাওয়ার নিচে যাওয়ার, সেখান থেকে তোমরা অ্যাকিউরেসির কত কাছে চলে এসছো, ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য গেম, ঠিক আছে? এবং আমি তোমাকে প্রুফ দেখাচ্ছি যে আগের দিন যে মার্ক করেছি আজকে কি হয়েছে, রাইট? অ্যান্ড ইফ আই গো টু দ্য ইনভেস্টার প্যানেল, তো দেখো এর যে ডিআইআই প্যানেলটাকে যদি আমি ওপেন করি, ঠিক আছে, এই ডিআই প্যানেলে এমন, এবার এবার বলবে স্যার এলআইসি আছে বলে বলছেন, না এলআইসি আছে বলে বলছেন, আই উইল ডিসকাস দিস থিং। আবার এখানে চলে আসছে একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ব্যাপার চলে আসছে এইখানে। এমন কিছু ফান্ড হাউস তাদের টাকা ইনভলভ করে রেখেছে, এমন কিছু ফান্ড হাউস তাদের টাকা ইনভলভ করে রেখেছে,
that gives me a very good probability to work with লুপিন রাইট নাও। এবার এগুলোর জন্য দেখো তোমরা তোমার সাথে কানেকশন থাকলে কোনো একটা দিন আমি এখানে আসবোই, যে তোমাদের আমি একটা মাঝখানে একজনকে বলেছিলাম যে আদানি এন্টারপ্রাইজে এখন তোমরা ট্রেড নিও না, আমি একটা গ্রুপে বলেছিলাম যে আই এম অ্যাভয়েডিং আদানি এন্টারপ্রাইজ রাইট নাও, আদানি এনার্জিতে এখন তোমরা ট্রেড নিও না, ঠিক আছে? এবার তোমরা বলবে স্যার আদানি এন্টারপ্রাইজ তো সবকিছু ফুলফিল করছে, কেন কেন বলেছিলেন? দেয়ার ওয়াজ আ রিজন বিহাইন্ড ইট। আমি বলছি আমরা জোন নিয়ে কাজ করি, আমরা জোনের মধ্যে আমরা এফআইডিআই কে তার ফুটপ্রিন্ট থেকে কাজ করি, কিন্তু যদি ধরে নাও মানে একটা সামঞ্জস্য থাকা উচিত। হোয়াট আই মিন টু সে, যদি তুমি দেখো এখানে প্রোমোটার আছে, প্রোমোটার কত আছে? 46% আছে। এফআইডিআই এখানে কত আছে দেখো, তো তুমি যদি লুপিনের এখানে দেখো এফআইডিআই কত আছে এখানে দেখো, আই এম এট লুপিন ওভার ইয়ার। হ্যালো, তুমি আনমিউট। আচ্ছা তারা যদি আনমিউট করতে, তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল, ঠিক আছে? এবার আমি না, মিউট মিউট করে নেবে। এবার এখানে আমি আমি যদি দেখি এখানে তো ইনভেস্টর প্যানেলে এটা একটু অ্যাডভান্স ক্লাস হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলে বলে আমি আবার মানে আমাকে কেউ জিজ্ঞেস করলে তো বেশি ওটা আমার না বলে থাকতে পারি না। এখানে যে 50%, এখানে 21%, মানে এখানে দেখো অলমোস্ট দেয়ার ইজ আ প্রোমোটার অ্যান্ড এফআইডিআই যথেষ্ট বেশি আছে। অ্যান্ড কাজ আমি বলছি পাবলিক মনে কাছে, এখানে কাজটা অনেকটা কম আছে, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? ঠিক আছে। এবং তুমি যদি লুপিনে এখানে আসো, তো লুপিনে এখানে এসে তুমি দেখতে পাচ্ছ 89 crores এর এখানে আছে। যদি আমি এখানে চলে যাই এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যে এটা এখান থেকে এরকম হয়েছে। তো যদি তুমি এটার জন্য বলছিলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের জন্য, ইটস ওকে, বাট সামহাউ এটা এই সময় মার্চ 2022-তে হয়েছিল, তার আগেও প্রফিটে ছিল, এখানেও প্রফিট ছিল, এই নয় যে কন্টিনিউয়াস লসে ছিল, ইটস নট দ্যাট ইট ওয়াজ ইন কন্টিনিউয়াস লস। ঠিক আছে। কিছু নিউজও থাকে, ঠিক আছে, অনেক সময় তোমাদের কি হয় যে শেয়ার হোল্ডার চেঞ্জ হয়, প্রোমোটার চেঞ্জ হয়। তো আমি আদানিকে নিয়ে বলছিলাম যে আদানি কেন আমি করবো না। আদানি একটা সময় কমপ্লিটলি একটা পলিটিক্যাল স্টক হয়ে গেছিল, একটা টাইম পিরিয়ড ছিল যেখানে এফআই এর ফুটপ্রিন্টসও কাজ করতো না, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলের স্টকটা কিন্তু জড়িয়ে গেছিল। তো সেই সময় দেখবে ব্লুমবার্গের কিছু নিউজ আসছিল, হ্যান আসছিল ত্যান আসছিল, ঠিক আছে, অনেক জায়গায় আদানি স্টক রাতারাতি পড়ে যাচ্ছিল, এমনি ফল করছে একটা রাতে, পরের দিন আদানি নিজেই নিজের স্টক কিনছে এবং উঠিয়ে দিল ওপরে। ঠিক আছে, আমি কি মুভমেন্ট নেবো ওখানে? আমি কি নেবো? আমি বলেছিলাম যে যখন মার্কেটটা কোনো ফিয়ার গ্রিড সেন্টিমেন্টের মধ্যে চলে আসে, ইমিডিয়েট যখনই দেখবে মার্কেটে ফিয়ার চলে এসছে, গ্রিড চলে এসছে, সেন্টিমেন্ট চলে এসছে, তখনই সেখান থেকে তোমরা চেষ্টা করবে সেখান থেকে ব্যাক ফুটে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, যেমন এখানে এটা কি ছিল ওটা, এখানে যদি তোমাকে দেখাই নিফটি 50 এসটিও ওয়েটেজ WAI, এটা পড়াবো, ঠিক আছে, যে এখানে আমাদের ওয়েটেজ পার্সেন্টেজ কি আছে। যদি দেখি নিফটি 50 লিস্ট অফ নিফটি 50 স্টক, ঠিক আছে, ধরো কোত্থেকে বের করেছিলাম আমি, আমি খুঁজে গেল দেখাবো। ধরো নিফটি 50 ওয়েটেজ, টপ গেনার টপ লুজার ইন্ডেক্স, এটা আমাকে একটুখানি বের বের করতে হবে। ডোমেস্টিক ফান্ড, ধরো এটা হচ্ছে ফ্যাক্ট শিট। জাস্ট আ মিনিট, এখানে আমাকে দেখতে দাও একবার। না পাই সব, আমি সব এগুলো আমি তোমাদেরকে বোঝাবো। একটা জিনিস যাই হোক, তুমি একটা জিনিস এখানে এখানে দেখতে পারো, এটার এগেনস্টও বলবো যে আজকে তো নিফটি 50-কে যদি আমরা ভাবি, নিফটি 50-কে যদি আমরা অ্যাজ আ হোল ভাবি, তো নিফটি 50-র মধ্যে দেখো কোন কোন সেক্টরগুলো আজকে নিফটি 50-কে কত পার্সেন্ট মুভমেন্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
প্রথম দিচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 24.21%, তারপরে দিচ্ছে অটোমোবাইল সেক্টর 11.82%, 11.82% হচ্ছে অটোমোবাইল সেক্টর। তারপরে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। এইভাবে তোমরা পার্সেন্টেজ ওয়াইজ এখানে দেখতে পাবে প্রতিটা স্টকের আমার কাছে এখানে ছিল ওয়েটেজ, মার্কেট ডেটা, ইন্ডাইসিস রিপোর্ট, ইন্ডেক্স ফ্যাক্ট শিট। দেখি একবার, লেট মি সি। এইটাই ওপেন হলো না, ঠিক আছে আমি দেখাবো তোমাদেরকে। তো যেমন সব থেকে হাইয়েস্ট ওয়েটেজ স্টক কারা আছে, মানে নিফটি 50 যদি ওই 4-5টা স্টক যদি রেড হতে স্টার্ট করে, বাকি স্টক গ্রিন হলে পরে নিফটির কিন্তু ওপরে যাওয়া মুশকিল আছে, ঠিক আছে? তো তোমরা আগামী দিনে বুঝতে পারবে যে আজকে নিফটি রেড হলো কেন। কোনো একটা সিঙ্গেল স্টকের ভ্যালু দেখে বুঝতে পারবে যে আজকে নিফটি রেড হলো কেন, আজকে ব্যাংক নিফটি রেড হলো কেন, নিচে ক্লোজ দিল কেন, সব আগামী দিন এখানে বুঝতে পারবে। আমি এখন ওয়েটে যেটাকে ইয়ে করে নিই, আমার ল্যাপটপে আছে, আমি ওটা খুঁজে পাবো, কিন্তু ওটা চেঞ্জ হয়, টাইম টু টাইম চেঞ্জ হয়। ওটা টাইম টু টাইম চেঞ্জ হয়। এভরিথিং ইজ অ্যাভেলেবল ফর ফ্রি, সো দ্যাট আই উইল টেল ইউ, ঠিক আছে? তো লুপিন ওই জন্য আমি নিচ্ছি বিকজ ইট হ্যাজ সাম পারফরমেন্স, নইলে আমি এটাকে নেবো না। আর নেট কন্ট্রিবিউটর, আর এগুলো সব না তোমরা কিছুদিনের মধ্যে বুঝতে পারবে। somehow I don't want to waste any more time. This is all for the day. Now if you have any question or anything from previous class, you can ask me.